ঠিক তখনই নোভা মুঠোফোনে ভেসে এলো মিয়াসার কল। মিয়াসা জানালো, আজ সকলে মিলে শপিং মলে যাবে, আর নোভাকেও তার সঙ্গী হতেই হবে। প্রথমে নোভা অসম্মতি জানালেও মিয়াসার পীড়াপিড়ি সে এড়াতে পারল না। মিয়াসা বর্ষণকেও সাথে নিয়ে যেতে বলল। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে নোভা রাজি হল। হয়তো তারও প্রয়োজন ছিল দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে কিছুটা সতেজতা। ড্যাশ ড্যাশ সবকিছু মিটমাট করে সেখানে যেতে যেতে প্রায় 8টা বেজে গেল। সকলে মিলে আলোকোজ্জ্বল শপিং মলে সমবেত হল। মিয়াসা ততক্ষণে তুরানকে ফোন করে আরভকে কোনো ছলনার আশ্রয় নিয়ে আসতে বলেছে। মিয়াসা ভালো করেই জানে আরভ কখনোই আসবে না। তার এগুলো একদমই পছন্দ না। তবে প্রিয় মানুষটির সান্নিধ্য পাওয়ার জন্য এই সামান্য মিথ্যাটুকু বলা যেতেই পারে। এতে কোনো বৃহৎ দোষ নেই। কিছুক্ষণ পরই তুরান আর আরভ এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে শপিং মল দেখে আরভ বিরক্তিভরা কণ্ঠে প্রশ্ন করল, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তুই জানিস না এইসব আমার পছন্দ না। তুরান সামনের দিকে এগোতে এগোতে বলল, আরে চল না। আরভ অসহিষ্ণুতার সাথে দাঁড়িয়ে পড়ল, তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, তোর মতো আমার কাছে এত ফালতু সময় নেই। আই হ্যাভ টু গো। তুরান দাঁড়িয়ে যায় আরভের কথা শুনে। আরভের দিকে তাকিয়ে বলল, যাকে দেখার জন্য তাড়াতাড়ি বাসায় যাচ্ছিস সে এখানেই। আরভ ভ্রু কুঁচকে বলল, নোভা এত রাতে শপিং মলে কি করছে? ওর অফিস টাইম শেষ। তুরান হেসে বলল, আরে বাহ, আমি তো নোভা আপুর নামও নেইনি আর তুই বুঝে গেলি আমি নোভা আপুর কথা বলেছি। আবার বলিস তার প্রতি তোর কিছু নেই। তলে তলে টেম্পু চালাও, হ্যাঁ? তোর টেম্পু ডুবোবে দেখিস। তুরানের কথা শুনে আরভ রাগী দৃষ্টিতে ওর দিকে তাকায়। রাগী গলায় বলল, শাট আপ তুরান। নোভা এত রাতে শপিং মলে কি করছে? ওর সাহস কি করে হয় এখানে আসার? তুরান ভ্রুক্ষেপ না করে ভেতরে প্রবেশ করতে করতে এমন একটি কথা বলল, যা আরভকে স্তব্ধ করে দিল। আমরা সবাই এসেছি বর্ষণ ভাই আর নোভা আপুর এঙ্গেজমেন্টের জন্য উপহারের জিনিস কিনতে। উনাদের একটি সারপ্রাইজ দেব। কথাটি শ্রবণ করে আরভ আর কোনো বাক্য উচ্চারণ করতে পারল না। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হল। সে ফিরে যেতে চাইলেও যেন অদৃশ্য কোনো বাঁধনে আটকা পড়ল। গম্ভীর মুখে এক দুর্বার আকর্ষণবশে সেও পা বাড়াল শপিং মলের অভ্যন্তরে। আরভকে আসতে দেখে তুরানের ঠোঁটের কোণে চতুর হাসি খেলে গেল। সে জানত এই কথাটা শুনলে আরভ আসবেই, সে যতই অপছন্দের কাজ হোক না কেন। ড্যাশ ড্যাশ বর্ষণ, নোভা, রিভ আর মিয়াসা আরভ আর তুরানের জন্য অপেক্ষা করছিল। নোভা প্রবেশদ্বারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আরভ এইসব জায়গা পছন্দ করে না। ও আসবে না। মিয়াসা, শুধু শুধু সময় নষ্ট করছিস। বর্ষণ টিপ্পনি কেটে বলল, তুই কিভাবে জানিস? নোভা কিছু বলল না, নীরব থাকে। সে আরভকে দেখে অনেকটাই চিনেছে কিরকম হতে পারে। সেই মুহূর্তে তাদের মাঝে প্রবেশ করল তুরান ও আরভ। আরভকে দেখেই মিয়াসা উচ্ছল তার সমস্ত বাঁধ ভেঙে দিয়ে বলে উঠল, উদ্ধৃতি চিহ্ন তুমি এসেছ? আরভের উত্তর দিল না। সে নিবিড়ভাবে দাঁড়িয়ে থাকল। মিয়াসার দিকে এক পলক না তাকিয়ে তার স্থির আর গভীর দৃষ্টি সরাসরি নিবন্ধ হল নোভার দিকে। নোভাও এক অজানা আকর্ষণে তাকিয়েছিল তারই দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়। পরক্ষণেই নোভা দ্রুত চোখ নামিয়ে নিল। কিন্তু আরভ চোখ সরায় না। সে নোভার দিকেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিয়াসা এবার সবার উদ্দেশ্যে জানালো, উদ্ধৃতি চিহ্ন চলো, সবাই নিজ নিজ পছন্দ মতো কেনাকাটা শুরু করি। সকলে সম্মতি জানিয়ে নিজস্ব আগ্রহের পথ ধরল। কেবল নোভা আর আরভ রইল স্থবির। তারা এক জায়গায়ই দাঁড়িয়ে থাকল। আরভের নিশ্চলতা দেখে মিয়াসা প্রশ্ন করল, উদ্ধৃতি চিহ্ন স্বর আরও হসন্ত ভ, তুমি যাবে না? আরভের কণ্ঠস্বর ছিল পাথরের মতো নিরেট। নো। নোভা আর সেখানে থাকতে পারল না। আরভ আর মিয়াসাকে একসঙ্গে রেখে সে এক পলকেই অন্যদিকে সরে গেল। কারণ সে আরভ আর মিয়াসাকে একা একটু সময় কাটাতে দিতে চায়। আরভের অপ্রত্যাশিত উত্তরে মিয়াসার মুখশ্রীতে এক টুকরো বিষণ্ণ মেঘের ছায়া নেমে এলো। সেও আর বাক্য ব্যয় না করে মনমরা হয়ে নিজের কেনাকাটার দিকে এগিয়ে গেল। মিয়াসা দৃষ্টিসীমার বাইরে যেতেই আরভ দীর্ঘ পদক্ষেপে অনুসরণ করল নোভাকে। নোভা একটি নীরব কোণে এসে দাঁড়াল। তার দৃষ্টি আটকে গেল সারি সারি সাজানো কাচের চুড়িগুলোর ওপর। লাইটের আলো প্রতিফলিত হয়ে চুড়িগুলো যেন হাজার তারার দ্যুতি ছড়াচ্ছিল। সেই কাচের রিনিঝিনিতে তার মনে ভেসে উঠল কিছু হারানো সুন্দর স্মৃতি। স্মৃতির ভারে নোভার চোখ ছলছল করে উঠল, আর অজান্তেই এক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল তার কপল বেয়ে। ঠিক তখনই পিছন থেকে এক গম্ভীর আর রূঢ় কণ্ঠ ভেসে এলো।
মিস নোভা, আপনার হবু স্বামী যেখানে কেনাকাটায় ব্যস্ত, আর আপনি শপিং করছেন না? আপনার কি এঙ্গেজমেন্ট করার ইচ্ছে নেই? আরভের কণ্ঠস্বর শুনে নোভা সচকিত হয়ে দ্রুত চোখের জল মুছে নিল। এরপর নিজেকে সামলে পেছনে ফিরে দেখল আরব দুই পকেটে হাত গুজে, চোখে এক তাচ্ছিল্যের প্রচ্ছন্ন আভাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নোভা বিস্ময় হতবাক হয়ে প্রশ্ন করল, এঙ্গেজমেন্ট কার? আরভের হৃদয় কুঁচকে গেল। তার স্বরে সামান্য শ্লেষ। তোমার। আজ তো সেই জন্যই শপিং করতে এসেছ। নোভা আরও বিস্মিত হল। তার নিজের এঙ্গেজমেন্ট, অথচ সে নিজেই তা জানে না। নোভা আরভের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে জানালো, আমার কোনো এঙ্গেজমেন্ট না, তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে। কথাটি বলেই নোভা আরভকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল। কিন্তু আরব সোজা হয়ে দাঁড়িয়ে ততক্ষণে তার হাত চেপে ধরে তার প্রস্থান রোধ করে। নোভা থমকে যায়। আরভের স্পর্শে তার হৃদস্পন্দন চরম অস্থির হয়ে পড়ে। আরভের শীতল হাতের স্পর্শে নোভা বিদ্যুৎস্পৃষ্ট হল। আরভের স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল অধিকারবোধের এক কঠিন চাপ। কিন্তু নোভা সেটা বুঝতে পারে না। নোভা দ্রুত চোখ তুলে আরভের দিকে তাকায়। আরভের চোখ এখনো তাচ্ছিল্য। নোভা নিজেকে উপর দিয়ে শক্ত দেখাতে রাগী স্বরে বলল, আমার হাত ছাড়, আরব। এটা কি ধরনের অসভ্যতা? কিন্তু আরব এক ইঞ্চিও নড়ল না, তার গ্রিপ বরং আরেকটু শক্ত হল। সে সোজা হয়ে নোভার মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এটাকে অসভ্যতা বলে? তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। কারো অনুমতি ছাড়া স্পর্শ করাকে অসভ্যতামো বলে। রাগী গলায় বলল নোভা, ইউ আর রং। অসভ্যতা কাকে বলে দেখাবো নাকি? সহ্য করতে পারবে তো? রহস্যময় হেসে বলল আরব। নোভা রেগে দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড়ের কথা ভুলে গেছো মনে হয়? নো প্রবলেম, আবারও মনে করিয়ে দিব। আফটার অল, বড় বোনদের দায়িত্বের মধ্যে পড়ে এটা। ছোট ভাইকে সঠিক রাস্তায় আনা বড় বোনদের দায়িত্ব। এম আই রাইট, আরব? শেষের কথাটা বলে নিজের মুখে তির্যক হাসি ফুটিয়ে তুলে নোভা। নোভার মুখে বড় বোন কথাটা আরভের কানে গরম লোহার মতো প্রবেশ করল। তার চোখমুখে কঠোরতা নেমে এলো মুহূর্তেই। বড় বোন শব্দটি তার সমস্ত স্নায়ুকে মুহূর্তে ছিন্নভিন্ন করে দিল। তার হাতে নোভার কবজির ওপর চাপ আরও বেড়ে গেল, যন্ত্রণায় নোভা সামান্য কেঁপে উঠল। আরভের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। কিন্তু আরভের এই মুহূর্তে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টিতে এখন শুধু তীব্র রাগ আর ক্ষোভ। আরব দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, বড় বোন, তুমি আমায় বড় বোন বলছো? নোভা, সাহস হয় কি করে তোমার? তুমি কি জানো না? কথাটা শেষ না করেই সে থেমে গেল। সে নিজেই বুঝতে পারল না কি বলবে সে। কি বলে নোভাকে সম্বোধন করবে? নোভার সাথে তার কি সম্পর্ক? নোভা কি হয় তার? সে কেন নোভাকে বড় বোন হিসেবে মানতে পারছে না? কিন্তু সে শুধু এটা জানে নোভা তার বড় বোন হতে পারে না। আরব নোভার দিকে ঝুঁকে এলো, তাদের মাঝের দূরত্ব প্রায় শূন্য। আরভের উত্তপ্ত নিঃশ্বাস নোভার কানে এসে পড়ল। নোভার সারা শরীর কেঁপে উঠে আবারও। সে চকিত দৃষ্টিতে আরভের দিকে তাকায়। যে তার দিকে এগিয়ে এসেছে। আরেকটু হলে তার সাথে মিশে যাবে। আরব এত নিকটে আসায় নোভা পাথরের মতো স্থির হয়ে গেল। তার হৃদস্পন্দন এত জোরে বাজছে যে মনে হলো যেন আরভ তা শুনতে পাচ্ছে। আরব তাকে কি বলতে চাইছে? কিসের এত রাগ আরভের? আরব কেন তাকে বড় বোন হিসেবে মানতে পারে না? আরভের শ্বাস প্রশ্বাসের উষ্ণ বাতাস নোভার কানের লতিতে এসে লাগছিল, যা নোভার সারা শরীরে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। তার মস্তিষ্ক কোনো যুক্তিসঙ্গত চিন্তা করতে পারছিল না। তাদের মাঝে দূরত্ব মাত্র 1 ইঞ্চির মতো। আরভের নোভার দিকে আরও ঝুঁকে এলো। আরভের মুখ ছিল নোভার কানের পাশে এসে ঠেকল। একটু নড়লেই আরভের ঠোঁট নোভার কানকে স্পর্শ করবে। কিন্তু নোভা এক চুলও নড়তে পারল না। আরভের এত কাছাকাছি আসায় নোভার পা জোড়া থমকে থমকে আছে। মনে হচ্ছে সে বরফে জমে গেছে। চেয়েও যেতে পারছে না। নোভার অবস্থা বুঝতে পেরে আরব বাঁকা হাসে। মুহূর্তেই তার রাগ উবে গেল। নেমে এলো একরাশ অজানা পৈশাচিক আনন্দ। হঠাৎ আরভের চোখ স্থির হলো নোভার কানের লতিতে, যেখানে কালো কুচকুচে একটি তিল যেন সযত্নে লুকিয়েছিল। সেটি হয়তো এতদিন কেউ খেয়াল করেনি, কিন্তু আরভের তীক্ষ্ণ দৃষ্টি তাকে এড়িয়ে যেতে পারল না। তিলটি দেখে আরভের গভীর চোখে এক অদ্ভুত ঘোর নেমে এলো। যেন এক তীব্র আকর্ষণে তার সমস্ত মনোযোগ সেখানে নিবদ্ধ হল। এই ছোট্ট চিহ্নটি যেন আরভের কাছে এক দুর্নিবার নেশা হয়ে উঠল। আরভের কঠিন মুখাবয়বে এক লহমায় দুর্বল এক অভিব্যক্তি ফুটে উঠল। তার দৃষ্টি সেই তিল থেকে সরে যেতে চাইছিল না।
তার ইচ্ছে হলো এখনই সে তার ঠোঁট দিয়ে সেই লতি স্পর্শ করে দিক, সেই তিলের অস্তিত্বকে নিজের করে নিক। আরভের সব দৃঢ়তা সেই মুহূর্তে গলে গেল। আরভের নেশা লেগে গেল। সে নিজের অদম্য ইচ্ছাকে সংযত করতে পারল না আর না চাইল করতে। আরব ধীরে ধীরে নোভার দিকে আরো ঝুঁকে গেল। তার ঠোঁট নোভার কানের লতির প্রায় কাছাকাছি। সে যখনই চোখ বন্ধ করে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তের নীরবতা ভেঙে ভেসে এলো এক অপ্রত্যাশিত কণ্ঠস্বর। রিভ ডেকে উঠল। ম্যাম। রিভের হঠাৎ আগমনে নোভা চমকে উঠল। কিন্তু আরভের চোখে মুখে একরাশ বিরক্তি নেমে এলো। সে তার কাজে অসফল হওয়ায় তার বিরক্তি আরও তীব্র হল। রিভকে দেখে নোভা আরভকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আরব মুহূর্তেই নোভার কাছ থেকে পা পিছিয়ে গেল, তার মুখাবয়বে আবার সেই কঠিন ভাব ফিরে এলো। যেন এতক্ষণের তীব্র আবেগটি নিভে যাওয়া আগুনের মতো ধোঁয়ায় মিলিয়ে গেল। নোভা দ্রুত চোখ তুলে দেখল, রিভ এসে দাঁড়িয়েছে। রিভের চোখে বিস্ময়। রিভ শুধু আরভ আর নোভাকে কাছাকাছি দেখেছে। সে এটা নিয়ে ভাবে না, কারণ সে ভাবে নোভা আর আরভ হয়তো আবারও ঝগড়া করছিল। আসল পরিস্থিতি বুঝতে না পেরে রিভ দ্রুত বলল, ম্যাম, আপনারা এখানে দাঁড়িয়ে? মিয়াসা ম্যাম খুঁজছিলেন। আমি ভাবলাম আপনারা কোথায় গেলেন। নোভার স্বর তখন কাঁপছিল। সে অনেক কষ্টে নিজেকে সামলে ধীরকণ্ঠে বলল, হ্যাঁ, চলো। নোভা আরভের দিকে আর তাকানোর সাহস পেল না। দ্রুত গতিতে রিভের পাশে এসে দাঁড়ালো এবং প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতেই সেখান থেকে সরে গেল। রিভ আরভের দিকে একবার তাকালো, আরভের চোখের দৃষ্টি কঠিন ও স্থির। রিভ আর কিছু বলার সাহস না পেয়ে দ্রুত নোভার পিছু পিছু হাঁটা ধরল। নোভা চলে যেতেই আরভ দুই হাত বুকে গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। সে তার হাতের মুঠো শক্ত করে বন্ধ করল। তার মনে এখন এক তীব্র যন্ত্রণা হচ্ছে। আর সামান্য সময় দেরি করে রিভ এলে সে নোভার কাছে যেতে পারত। তার মনে ওইক্ষণও কেবলই সেই কালো তিলটির ঘোর। আরব নিজের অজানা অনুভূতিকে উপলব্ধি না করতে পেরে বিরক্ত হয়ে বলল, ফাঁকি তারা চিহ্ন ফিলিং ড্যাশ ড্যাশ। নোভা আর রিভ যখন সকলের কাছে পৌঁছায়, ততক্ষণে কেনাকাটার প্রথম পর্ব প্রায় শেষ। সবাই মিলে শপিং মলের ফুড কোর্টের দিকে যাচ্ছিল। নোভা চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু আরভের হাতের স্পর্শ আর সেই ফিসফিসানি তার কানে এখনো বাজছে। নোভাকে দেখে সবাই ওর দিকে এগিয়ে আসে। বর্ষণ নোভার দিকে এগিয়ে এসে মৃদু হেসে ওর হাতে একটি প্যাকেট ধরিয়ে দিতে দিতে বলল, নে, তোর জন্য 1 ডজন চুড়ি কিনেছি, তোর না চুড়ি অনেক পছন্দ। আমার উঠবি বউ বলে কথা। চোখ টিপ মেরে বলে বর্ষণ দাঁড়ি। নোভা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকায়। দূর থেকে আরভ এই সব কিছু লক্ষ্য করছিল। রাগে তার মাথায় আগুন ধরে যায়। বর্ষণ যখন হাসিমুখে নোভার দিকে চুড়ির প্যাকেট বাড়িয়ে দিল এবং উঠবি বউ বলে চোখ টিপ মারল, নোভা বর্ষণের এই পুরনো রসিকতায় অভ্যস্ত হলেও এই মুহূর্তে তার সমস্ত মনোযোগ ছিল দূর থেকে আরভের দিকে। আরভ যে সবকিছু লক্ষ্য করছে, নোভা সেটা বুঝতে পারছিল। বর্ষণের কথায় তার কপালে ভাঁজ পড়ল। আরভের থেকে দৃষ্টি সরিয়ে সে নোভা বর্ষণের হাত থেকে চুড়ির প্যাকেটটা নিতে নিতে শান্ত কণ্ঠে বলল, তুই তো জানিস বর্ষণ, এখন আর এইসব ভালো লাগে না। কেন কিনতে গেলি? বর্ষণ হেসে নোভার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি চুড়ি তোর কতটা শখের আর তুই আমার শখের। তুই নিজের শখগুলো ভুলে গেলেও আমি ভুলিনি। তোকে হাসিখুশি রাখার দায়িত্ব আমার, নোভা। এটা তো সামান্য চুড়ি। তোর জন্য আমি পৃথিবীর সব সুখ এনে দিতে রাজি। তোর মুখের ওই হাসিটা আমার কাছে কতটা প্রিয় এটা তুই নিজেও জানিস না। তোর ভালো থাকা মানে আমার ভালো থাকা। আমার জীবনের অর্ধেক অংশ জুড়ে তুই। তোর জন্য আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করতে পারবো, তবুও তোর মুখের হাসি দেখা ছাড়া থাকতে পারবো না। দূরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরভের চোয়াল শক্ত হয়ে গেল। বর্ষণের বলা শব্দগুলো যেন তার কানের পর্দায় অ্যাসিডের মতো লাগছিল। রাগে তার চোখ দুটি চিকচিক করে উঠল। তার মাথায় যেন সত্যিই আগুন ধরে গেল। সে অনুভব করল তার বুকের ভেতরটা এক শীতল হিংস্রতায় ভরে উঠছে। নোভাকে বর্ষণের এত কাছাকাছি, এত সহজভাবে কথা বলতে দেখে আরভের ভেতরের অধিকারবোধ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আরভের ইচ্ছে হলো রক্তের খেলায় মেতে উঠতে। বর্ষণকে শেষ করে দিতে চিরতরে। কিছু ভেবেই আরভের মুখে কুটিল হাসি ফুটে উঠল। মিয়াসা তাদের কাছে এসে উচ্ছ্বসিতভাবে বলল, বাহ বাহ, বিস্ময়সূচক চিহ্ন। কেয়া সিন হে ইয়েয়ার। এখন চলো, ফুড কোর্টে গিয়ে বসে গল্প করা যাবে। তুরান ও সাই দিয়ে বলল, হ্যাঁ, এখন চলো। আরব, যাবি তুই, নাকি চলে যাবি? তোর তো এইসব পছন্দ না।
আরভকে উদ্দেশ্য করে কথাটা বলল তুরান। আরভ কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা নোভার দিকে তাকিয়ে রইল। যে চুড়িগুলো উল্টে পাল্টে দেখছে। সকলে ফুড কোর্টের দিকে হাঁটা শুরু করল। আরভ গম্ভীর মুখে হাঁটতে লাগলো সবার পেছনে। নোভা বারবার পিছন ফিরে আরভের দিকে তাকাচ্ছিল। সে আরভের চোখে স্পষ্ট দেখল এক তীব্র ক্ষোভ ও জেদ। নোভা বুঝতে পারছে না আরভের হঠাৎ এরকম আচরণের মানে। নোভার মনে হচ্ছে আরভ দিন দিন কিরকম হয়ে যাচ্ছে। ফুড কোর্টের একটি বড় টেবিলে সবাই বসল। বর্ষণ স্বভাবসুলভ ভঙ্গিতে নোভার পাশের চেয়ারটিতে বসতে গেল। কিন্তু তার আগেই আরভ এক দীর্ঘ পদক্ষেপে এগিয়ে এসে নোভার ঠিক পাশের চেয়ারটি টেনে বসে পড়ল। বর্ষণ সহ সবাই থমকে গেল। বর্ষণ কিছুটা অবাক হয়ে বলল, কুমড়া দায়ের পাশে এসে বসছে, হায় আল্লাহ, এই দিনও দেখতে হলো। বর্ষণের এরকম অদ্ভুত কথায় সবাই ভ্রু কুঁচকে তাকায়। মিয়াসা না বুঝে জিজ্ঞেস করল, আরভ কুমড়া কিভাবে হলো, বর্ষণ ভাই? তুরান উৎফুল্ল হয়ে বলল, আমি বলছি। আরভের এইসবে কোনো খেয়াল নেই। সে চুপচাপ মোবাইলে মনোযোগ দেয়। সবাই এবার তুরানের দিকে তাকায়। তুরান বলল, নোভা আপু হলো দা আর আরভ হলো কুমড়া। কারণ তারা সবসময় একে অপরকে মারতে কাটতে ব্যস্ত থাকে। রিভ একটু ভেবে বলল, কিন্তু আরভই কুমড়া কেন? বর্ষণ তুরানের পাশের চেয়ারে বসতে বসতে বলল, কারণ ওদের দুজনের ঝগড়ায় থাপ্পড় সবসময় আরভই খায়। নোভার তো কিছুই হয় না। কুমড়া দায়ের উপর পড়ুক বা দা কুমড়ার উপর, কাটবে তো সেই কুমড়াই। বর্ষণের যুক্তি সবার সঠিক মনে হয়। নোভা বিরক্তি নিয়ে বর্ষণের দিকে তাকিয়ে বলল, তোর মাথায় এইসব উদ্ভট কথা কোথায় থেকে আসে? বর্ষণ একটু ভাব নিয়ে বলল, আমার এত সুন্দর একটা মাথা আছে না, সেখান থেকে। বর্ষণের কথায় সবাই হেসে ওঠে। কিন্তু আরভের মুখে কোনো হাসি ছিল না। সে পাথরের মতো বসে থাকে। নোভা আরভের দিকে আর চোখে তাকায়। বর্ষণের দিকে তাকিয়ে আরভকে বাঁকা হাসতে দেখে নোভা অবাক হয়। আরভকে এত শান্ত দেখে নোভার কিরকম লাগলো। তার মনে হলো আরভ শান্ত নেই, তার মাথায় হয়তো কিছু চলছে। কিন্তু নোভা নিজের ভাবনাকে প্রশ্রয় দেয় না। ড্যাশ ড্যাশ। সকালের স্নিগ্ধ আলোয় খাবার টেবিলটি মুখরিত। সকলে একত্রে বসে নাস্তা করছে, মৃদু কথোপকথন ও খাবারের সুবাসে পরিবেশ বেশ আরামদায়ক। নোভা আর আরভ চুপচাপ খেয়ে যাচ্ছে। তারা কোনো কথা বলছে না। ঠিক সেই মুহূর্তে সবার কথায় বিঘ্ন ঘটিয়ে হঠাৎই তীক্ষ্ণ স্বরে বেজে উঠল কলিং বেল। গৃহের একজন সেবিকা দ্রুতপদে গিয়ে দরজা উন্মোচন করল। দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এক ডেলিভারি ম্যান। তার হাতে বেশ বড় একটি বাক্স, যা তার আকৃতির তুলনায় সামান্য হলেও ভারী মনে হচ্ছে। ডেলিভারি ম্যান স্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করে, এখানে মিস নোভাকে? ডেলিভারি ম্যানের মুখে নোভার নাম উচ্চারিত হতেই উপস্থিত সকলের দৃষ্টি মুহূর্তের মধ্যে দ্বারপ্রান্তের দিকে নিবদ্ধ হয়। তাদের চোখে কৌতূহলের ঝলক ফুটে ওঠে। কিন্তু এর ব্যতিক্রম ছিল কেবল আরভ। সে এই ঘটনার প্রতি সম্পূর্ণ উদাসীন, নিজের খাবারেই মনোযোগ ধরে রাখল। নোভা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। সে ডেলিভারি ম্যানের সম্মুখে এসে স্থির হয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আমিই নোভা, কি প্রয়োজন? ডেলিভারি ম্যান বড় বাক্সটি সাবধানে মাটিতে নামিয়ে রেখে বিনীত ভঙ্গিতে বলল, ম্যাডাম, এটি আপনার জন্য পাঠানো হয়েছে। বাক্সটি অপেক্ষাকৃত কিছুটা বড় আকারের, সুন্দর মোড়কে আবৃত। মোড়কের ঔজ্জ্বল্য সকালের আলোতেও ম্লান হচ্ছিল না। এই অপ্রত্যাশিত উপহারকে পাঠালো, সেই ভাবনা নোভার চোখে মুখে ফুটে উঠল। টেবিলে বসা বাকি সবার চোখেও একই কৌতূহল। আরভ এখনো নির্বিকার। নোভা এবার সন্দেহের দৃষ্টিতে বাক্সটির দিকে তাকিয়ে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করল, কিন্তু কে পাঠিয়েছেন, তা কি বলা হয়েছে? ডেলিভারি ম্যান মুখে অমায়িক হাসি ফুটিয়ে বলল, জি ম্যাম, আরভভান শাহরিয়ার পাঠিয়েছেন। ডেলিভারি ম্যানের এই আকস্মিক কথায় টেবিলে একটি বিদ্যুতের ঝলক খেলে গেল। সবাই একসঙ্গে আরভের দিকে অবাক চোখে তাকালো। কিন্তু আরভের তাতে কোনো খেয়ালই নেই, যেন সে এই জগতেরই অংশ নয়। সম্পূর্ণ নির্লিপ্ততা। নোভা বিস্ময় হতবাক হয়ে পার্সেলটা ডেলিভারি ম্যানের হাত থেকে নিল এবং ধীরে ধীরে আরভের দিকে এগিয়ে গেল। মিসেস কলির চোখে মুখে ঘোর বিস্ময়। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আরভ, এটা কি তুই পাঠিয়েছিস? আরভ কোনো উত্তর দিল না। শান্ত দৃষ্টিতে কেবল সবার বিস্ময় মাখা চোখে চোখ রাখল, যেন তাদের নীরব প্রশ্নের জবাব তার নীরবতার মাঝেই নিহিত। আরভকে এভাবে নির্বাক দেখে মিস্টার আইমান মৃদু চাপ সৃষ্টি করলেন। কি হলো, আরভ, বল। মিস্টার আইমান আবারও কণ্ঠে বিরক্তি মিশিয়ে বললেন, সবাই কি প্রশ্ন করছে, শুনতে পারছো না তুমি? ঠিক তখনই মিস্টার আজান মধ্যস্থতা করলেন।
তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই এভাবে ওকে প্রশ্ন করছো কেন? পাঠাতেই পারে। এটা তেমন কি ব্যাপার? নোভাকে দিয়েছ যেহেতু ওদেরকেই বুঝতে দাও। মিস্টার আজানের এই কথায় সবাই কিছুটা থামলেন। তারা সত্যিই পরিস্থিতিকে এতটা গুরুতর করতে চাননি। শুধু অবাকের বশে এরকম করে ফেলেছে। মিসেস কলি শান্ত কণ্ঠে নিজের বক্তব্য শেষ করলেন। আমরা শুধু অবাক হয়েছি আরব নোভাকে উপহার দিয়েছে দেখে। আরব তো কখনো কাউকে উপহার দেয় না, আর না নেয় কারো কাছ থেকে। সেখানে মিস্টার আমির দ্রুত মিসেস কলির কথা শেষ হতে না দিয়েই বললেন, বড় বোনকে উপহার দিতেই পারে। এটা তেমন কোনো বড় বিষয় না। ওদের মধ্যে ঝগড়াই তো বেশি হয়। এখন সবকিছু ঠিক হচ্ছে, এটা তো বরং খুশি হওয়ার কথা। কথার মাঝেই নোভা বাক্সটি হাতে নিয়ে বলল, তা নয়, দাদু, কিন্তু আমাকে কি উপলক্ষে উপহার দিল? আরব তখনও খেতে খেতে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, তোমার বিয়ের অগ্রিম উপহার মনে করে রেখে দাও। নোভা কিছু বলতে গিয়েও থেমে গেল। সবার সামনে আর কোনো কথা বাড়াল না। সে উপহারটা নিতে চাইছিল না, কিন্তু সবার উপস্থিতিতে মানাও করতে পারল না। ব্যাপারটা খারাপ দেখাতো। মিয়াসা আর রিভের আজ গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় তারা আগেই ভার্সিটিতে চলে গিয়েছিল। সবাই আর এই রহস্য নিয়ে মাথা ঘামাল না, বরং দুই ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এক ধরনের চাপা খুশি অনুভব করল। তারা যাদের ভাই বোন হিসেবে দেখছে, তারা আদৌ নিজেদেরকে একে অপরের ভাই বোন মানে নাকি সেটাই ঠাহর করতে পারল না। ড্যাশ ড্যাশ রাত 8টার দিকে নোভা অফিস থেকে ফিরে। অফিস ফেরত ক্লান্তির ভারে নোভার দেহ শ্রান্ত। ক্লান্ত দেহ নিয়ে সে কোনোমতে নিজের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই তার দৃষ্টি আবদ্ধ হয় আরভের দেওয়া সেই বাক্সটির ওপর। সকালের ব্যস্ততায় যা অযত্নে পড়েছিল এক কোণে। ফ্রেশ হওয়ার পূর্বেই এক অনিবার্য আগ্রহের তাড়না বক্সটিকে টেনে নিয়ে গেল খাটের কিনারে। কিছুক্ষণ বক্সটির দিকে নীরব তাকিয়ে রইল দাঁড়ি। নিজে নিজেই বলল, এত বড় বক্সে কি থাকতে পারে? এই ছেলেকে বিশ্বাস নেই। আল্লাহ জানে কি দিয়েছে। কথাগুলো বলতে বলতে নোভা বক্স অনাবৃত করতে থাকে। বক্সের মুখ খুলতেই এক অলৌকিক দৃশ্যপটে তার চোখ স্থির হয়ে যায়। মুহূর্তের জন্য কক্ষের মৃদু আলো আরও বহুগুণ তীব্র হয়ে উঠল। ভেতরের দৃশ্যটি এতই অপ্রত্যাশিত ছিল যে নোভার ঠোঁট হতে স্বর হারিয়ে গেল, মুখটি বিস্ময় সামান্য হা হয়ে রইল। নোভা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার চোখ মুহূর্তেই আনন্দের ঝিলিক খেলে গেল। নিমেষে তার দেহের প্রতিটি শিরা উপশিরা থেকে সকল শ্রান্তি ক্লান্তি কর্পূরের মতো উবে গেল। হৃদয়ে নেমে এলো এক অপূর্ব প্রশান্তি আর শিশু সুলভ আনন্দ। ঠিক যেন সদ্য খেলনা পাওয়া এক চঞ্চল শিশুর মতো তার চোখমুখ খুশিতে চিকচিক করে উঠল। বাক্সের অভ্যন্তরে রয়েছে প্রায় শত সহস্রের অধিক রঙিন চুড়ি। নানান বর্ণের, নানান নকশার, কাচের ও ধাতুর শতদল চুড়ি। কক্ষের কৃত্রিম আলোকরশ্মি সেই চুড়িগুলোর ওপর প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে এক বর্ণিল ইন্দ্রজাল। প্রতিটি চুড়িকে দেখে মনে হচ্ছে এক একটি ক্ষুদ্র নক্ষত্র, যারা শারীরিকভাবে জ্বলজ্বল করছে। নোভার দৃষ্টি সেই আলোকময় ঐশ্বর্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল। নোভা বাকরুদ্ধ হয়ে গেল। কেবল তার দুই চোখ দিয়ে উপচে পড়া আনন্দ চিকচিক করে উঠল। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্নিগ্ধ ও তৃপ্তির হাসি। নোভা এক মুহূর্ত দেরি না করে এক এক সেট চুড়ি পরতে শুরু করল। সব ধরনের রং থাকলেও কালো কালারের চুড়ি বেশি ভিন্ন ভিন্ন নকশার। নোভাকে এখন যে দেখবে নিছকই একজন অষ্টাদশী মনে করবে, যে শখের জিনিস পেয়ে খুশিতে আত্মহারা। নোভার মনে প্রশ্ন জাগল, আরব কিভাবে জানল নোভার চুড়ি এত পছন্দের? আর কালো রঙের চুড়ি তার সবচেয়ে বেশি ভালো লাগে। নোভার অবুঝ মনে আবারও প্রশ্ন জাগল, এত টাকা আরব পেল কোথায়? চুড়িগুলো অনেক দামি মনে হচ্ছে। পরক্ষণেই আবার ভাবে এত ধনী তার বাবা, এটা তো কোনো ব্যাপারই না তার কাছে। এইসব কিছু দরজায় হেলান দিয়ে দুই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে এতক্ষণ আরব দেখছিল। তার দৃষ্টি নোভার দিকে নিবন্ধ, যে তার দেওয়া চুড়িগুলো নিয়ে ব্যস্ত। নোভার উচ্ছ্বাস আর ছেলেমানুষী আনন্দ দেখে আরভের ঠোঁটের কোণেও একফালি হাসি ফুটে উঠল। তবে তা এতই সূক্ষ্ম যে তা কেবল তারই চোখে ধরা পড়ল। নোভার ওপর তার দৃষ্টি নিবন্ধ। নোভার এই বাঁধনহীন হাসি, এই ছেলেমানুষী আনন্দ যা সে অন্য কারো জন্য নয়, শুধু তার দেওয়া উপহারের জন্য দেখাচ্ছে, এটাই আরভের মনে প্রশান্তি এনে দিচ্ছে। আরব তো এটাই চায়। নোভার সবকিছুতে শুধু সে থাকবে। শুধুই এই আরভভান শাহরিয়ার। কথাগুলো ভেবে আরব ভয়ঙ্কর হাসে। নোভা চুড়িগুলো নিয়ে এতই মগ্ন ছিল যে দরজায় দাঁড়িয়ে থাকা আরভের উপস্থিতি সে টেরই পায়নি। সে তখন কালো চুড়িগুলোর একটি সেট হাতে নিয়ে দেখছিল, যার নকশাটা বাকিগুলোর চেয়ে খানিকটা আলাদা।
একটি তারার খণ্ডকে খুব সূক্ষ্মভাবে চুড়ির ফ্রেমে বসানো হয়েছে। নোভা এক একটা চুড়ির সেট ঘেটে দেখছিল। চুড়িগুলো হাতে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে নোভা প্রায় ফিসফিস করে বলল, ছেলেটা সত্যিই অদ্ভুত। একটা ছেলের পছন্দ এত সুন্দর কি করে হতে পারে? আরব দরজার কাছেই মৃদু শব্দে বলে উঠল, আরভভান শাহরিয়ার যা কিছু পছন্দ করে সবকিছু এক একটা মাস্টারপিস, মিস। নোভার হাত থেমে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। সে দ্রুত মুখ ঘুরিয়ে দেখল, আরব সেখানে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে তার মুখের সব উচ্ছ্বাস যেন কর্পূরের মতো উবে গেল, এটা বুঝতেই যে সে আরভের দেওয়া উপহার দেখে এতটা খুশি হচ্ছিল। কিছুটা বিব্রত হয়ে সে ঝট করে বাক্সটা বন্ধ করে খাট থেকে নেমে দাঁড়াল। তুমি কখন এলে? কণ্ঠে সামান্য জোরতা নিয়ে বলল নোভা। আরব দরজার ফ্রেম থেকে সোজা হয়ে দাঁড়াল। আরভের তীক্ষ্ণ দৃষ্টি নোভার উপর। সে নোভার এই বিভ্রান্তি উপভোগ করছে। কয়েক মিনিট হল। আরব শান্ত গলায় উত্তর দিল। নোভা নিজেকে আরভের সামনে নিজেকে সামলে বলল, থ্যাঙ্কস ফর দিস, তবে এগুলোর প্রয়োজন ছিল না। আমার এসবে কোনো আগ্রহ নেই। তাও একটি দুটি নয়, একেবারে 100 সেট। এতগুলো চুড়ি দিয়ে আমি কি করব? আমি কি এগুলো পরি? আরব দৃঢ় স্বরে বলল, এখন থেকে পরবে। তোমার কথা মতো চলতে হবে। নোভা রুর কণ্ঠে প্রত্যুত্তর দিল। নোভার কথায় আরব তাচ্ছিল্যের হাসি হাসল। সে নোভার সামনাসামনি এসে দাঁড়াল। নোভার ভ্রু জোড়া কুঁচকে গেল, সে আরবের অভিসন্ধি বুঝতে পারছে না। আরব একবার নোভার ড্রেসিং টেবিলের উপর রাখা বর্ষণের দেওয়া চুড়িগুলোর দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, তোমার সো কোল্ড বেস্ট ফ্রেন্ড নাকি উডবি হাজবেন্ড, যখন দিয়েছিল, তখন তো নাচতে নাচতে গ্রহণ করেছিলে। আর কি যেন বলেছিল, ওম মম, তোমার শখ চুড়ি, আর তার শখ তুমি। হুয়াট আ নাইস ডায়লগো। আরভের এমন আচরণে নোভা বিস্মিত হল। সে বিরক্তি সহকারে বলল, তুমি আর বর্ষণ এক নও। নোভার এই কথাটা আরভের মুখমণ্ডল কঠিন করে তুলল। তার চোখ রক্তিম বর্ণ ধারণ করল। আরব ধীরে ধীরে নোভার দিকে এগোতে শুরু করল। আরভকে অগ্রসর হতে দেখে নোভা পশ্চাৎপদ হতে লাগল। আরভের অদ্ভুত ব্যবহার দেখে নোভা ক্রুদ্ধ স্বরে বলল, এগোচ্ছ কেন, বেয়াদব? ভালো হবে না কিন্তু। আরব, স্টপ দেয়ার, আদারওয়াইজ আই উইল হিট ইউ। কিন্তু নোভার কোনো কথা আরভের কর্ণগোচর হল না। পিছাতে পিছাতে নোভার ড্রেসিং টেবিলের সঙ্গে পিঠ ঠেকাল। আরব নোভার একেবারে নিকটবর্তী হল। এরপর নোভার দিকে ঝুঁকে প্রায় ফিসফিস করে বলল, আমার মাঝে কোন অভাব রয়েছে যা বর্ষণের মাঝে পূর্ণতা পেয়েছে? নোভার আগে দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধরাবে না, তাই না? সরো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। আরব সরল না, বরং আরও এগোতে লাগল। নোভা এবার অসহ্য হয়ে রাগে আরভকে আঘাত করার জন্য হাত উঠাল। সঙ্গে সঙ্গেই আরব সরে গেল, কিন্তু হঠাৎ নোভার বেকায়দা নড়াচড়ায় তার অন্য হাতটি লেগে ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়িগুলো একে একে মেঝেতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সহসা ঝনঝন শব্দে নোভা স্তব্ধ হয়ে গেল। বর্ষণের দেওয়া চুড়িগুলো মেঝেতে শত শত কাচের টুকরো হয়ে পড়ে থাকতে দেখে তার মন ভারাক্রান্ত হল। নোভা দ্রুত নিচু হয়ে কাচের টুকরোগুলো তুলতে তুলতে সামনে দাঁড়ানো আরভের দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে দাঁত কটমট করে বলল, এ কি করলে তুমি? তোমার জন্যই চুড়িগুলো ভেঙে গেল, বেয়াদব। যতবার আমার কাছে আসো, কিছু না কিছু করই। আরব মনে মনে পৈশাচিক হাসি হাসল। তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আরব জেনেশুনেই নোভাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়েছিল। সে জানত নোভা তাকে মারার জন্য হাত তুলবেই, আর ভুলবশত চুড়িগুলো পড়ে যাবে। অন্য কারো দেওয়া চুড়ি নোভা এত যত্নে রাখবে, এটা আরব কিভাবে সহ্য করতে পারত? সে সরাসরি নোভাকে কখনোই বশে আনতে পারবে না। তাই একটু বক্র পথ অবলম্বন করে নোভাকে আরভের প্রতিটি কথা মেনে চলতে বাধ্য করবে। নোভার তর্জনীগুলো কাচের ক্ষুদ্র শোকলগুলো তুলতে গিয়ে ব্যথায় দৃঢ় হয়ে আসছিল। যেন প্রতিটি খণ্ড তার হৃদয়ের স্পন্দনে আঘাত হানছে। ভাঙা চুড়িগুলোর শূন্যতা তার অভ্যন্তরে এক হিমশীতল রিক্ততার জন্ম দিচ্ছিল। বর্ষণ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। সবচেয়ে ভালো বন্ধু তার। এত বছর তাকে সামলে রেখেছে আর সে বর্ষণের দেওয়া সামান্য চুড়ি সামলাতে পারল না। সম্মুখে ছড়িয়ে থাকা বহু রঙা টুকরোগুলো দেখে আরভের প্রতি নোভার রাগ তিরতির করে বাড়তে লাগল। রাগে নোভার মাথায় আগুন জ্বলার মতো অনুভূত হচ্ছে। মনে হচ্ছে আরভকে মেরে ফেললে তার শান্তি লাগত। আঙুলের তীব্র জ্বালা সত্ত্বেও নোভা ক্ষান্ত হল না। রুদ্ধশ্বাসে সে একের পর এক সকল হাতে তুলে একটি কাগজে ভাঁজ করে রাখছিল। আকস্মাৎ এক হালকা খচখচ শব্দ হল। নোভার আঙুলের ডগা সামান্য কেঁপে উঠল।
নোভা টের পেল, তার ত্বকে এক ধারালো প্রান্ত বিঁধেছে। আঘাতটি গভীর না হলেও মুহূর্তেই তার ব্যথার তীক্ষ্ণতা বেড়ে গেল। ফিনকি দিয়ে উষ্ণ রক্ত নির্গত হতে শুরু করল, ধীরে ধীরে তার পরিমাণ বৃদ্ধি পেতে থাকল। তবুও নোভা ভ্রুক্ষেপ করল না। নোভার কঠিন দৃষ্টি তখনও আরভের দিকে নিবদ্ধ। যন্ত্রণায় তার ভ্রু যুগল সামান্য কুঞ্চিত হলেও মুখে কোনো আরতি বা অভিযোগ আনল না। সে নিজের ক্ষতটুকু আরভকে জানিয়ে তার সম্মুখে দুর্বলতার নগ্ন প্রকাশ করতে নারাজ। কিন্তু আরভের চোখ এড়াল না। যে কিছুক্ষণ আগে উপহাসের সুরে নোভার জেদ ও রোষ উপভোগ করছিল, নোভার রক্ত দেখে তার চোখে এক বিস্ময়কর বিচলন জাগল। নোভার হাতে রক্তের রেখা দেখে তার কপালের রেখাগুলো টানটান হয়ে উঠল। কিছুক্ষণ আগেও চোখে থাকা তীব্র ক্রোধ, ক্ষোভ বা এক প্রকার পৈশাচিক আনন্দ সব এক পলকে উবে গেল। কি করছো তুমি? দেখছো না রক্ত ঝরছে? চাপা উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলল আরভ। নোভা কোনো প্রত্যুত্তর দিল না। সে আরভের কথার তোয়াক্কা না করে অন্য হাত দিয়ে কাচের টুকরোগুলো সরাতে লাগল। শুনছো না আমার কথা, নোভা? আরভের স্বর এবার স্পষ্টতই অস্থিরতা মাখা সাথে রাগী স্বর। নোভা শুধু রোষকষায়িত দৃষ্টিতে আরভের দিকে তাকালো, যেন সে আরভকে চিবিয়ে খেতে পারলে শান্ত হতো। নোভার এই নীরব জেদ আরভের রাগ বাড়িয়ে দেয়। আরভের ধৈর্যের সীমা শেষ হয়ে আসে। আরভ কয়েক দীর্ঘ পদক্ষেপে এগিয়ে নোভার হাত ধরে একটানে দাঁড় করিয়ে দেয়। নোভা চমকে আরভের দিকে তাকায়। নোভা রেগে কিছু বলতে যাবে তার আগেই আরভ নোভার হাতে ধরা ভাঙা চুরির টুকরোগুলো আলতোভাবে সরিয়ে দেয়। তারপর নোভার আহত আঙুলটি সযত্নে নিজের আঙুলে ধরে। হাত কেটে গেছে, তবুও কেন ওই কাচের টুকরোগুলো তুলছ? কথা কি কানে যায় না তোমার? রাগে দাঁতে দাঁত চেপে বলল আরভ। কণ্ঠস্বরে রাগ প্রকাশ পেলেও আরভের চোখে মুখে একরাশ উদ্বিগ্নতার ছায়া। নোভার চোখে বিরক্তির ঝলক নিয়ে বলল, তোমার জন্যই তো হলো। তুমি না এলে এত কিছু হতো? আরভ উত্তর দিল না। তার মুখমণ্ডলে আবার কঠিনতা ফিরে এল, কিন্তু তা এবার নোভার ওপর নয় বরং নিজের ওপরই ফুটে উঠল এক গভীর বিরক্তির প্রতিচ্ছবি। আরভ নিজের পকেট থেকে রুমাল বের করে অতি ধীরে, অত্যন্ত সতর্কভাবে নোভার আঙুলটি চেপে ধরল। নোভা শুধু আরভকেই দেখে যাচ্ছে। তার সামান্য এই আঘাতে আরভ এমন বিস্ফোরক প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে? নোভা বুঝতে পারছে না। নোভার চোখে স্পষ্ট আরভের অস্থিরতা ধরা পড়ছে। দেখে মনে হচ্ছে, আঘাতটা নোভা নয়, আরভ নিজেই পেয়েছে। নোভা আজ এক বিস্ময়ের উপর বিস্ময় অনুভব করছে। আরভকে তার কাছে বড্ড অচেনা লাগছে আজ। হঠাৎই নোভার ফোনে এক তীব্র রিং বেজে উঠল। নোভা আরভের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে কলটি রিসিভ করে কিছু বলতে যাবে, ঠিক তখনই অপর পাশের ব্যক্তির কথা শুনে তার হাত থেকে মোবাইলটি মেঝেতে খসে পড়ল। নোভার চোখে জল ভিড় করল। আরভ নোভার এই আকস্মিক অবস্থা দেখে বুঝতে পারল কি ঘটেছে। কিন্তু সে সেটা নোভাকে বুঝতে দিল না। নোভা এক মুহূর্তও দেরি না করে তীব্র গতিতে কক্ষ থেকে বেরিয়ে যেতে নিলে, আরভ নোভার হাত ধরে দৃঢ়ভাবে আটকে নিল। এরপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? দেখছো না তোমার হাত থেকে রক্ত পড়ছে? নোভা কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করল, বর্ষণ, বর্ষণ। ওর এক্সিডেন্ট হয়েছে আরভ। আমাকে যেতে হবে। ছাড়ো। আরভ শান্ত কিন্তু স্থির কণ্ঠে বলল, আমিও যাব। তোমার যা অবস্থা একা যেতে পারবে না। নোভা আর কোনো বাক্যব্যয় করল না। তার সমস্ত চিন্তা এখন বর্ষণের দিকে নিবদ্ধ। ড্যাশ ড্যাশ। আরভ ও নোভা যখন হাসপাতালের প্রাঙ্গণে পদার্পণ করল, নোভা এক মুহূর্তও বিলম্ব না করে সবেগে হাসপাতালের অভ্যন্তরে ধাবিত হল। বর্ষণের প্রতি নোভার এই গভীর উদ্বেগ ও ব্যাকুলতা লক্ষ্য করে আরভের অন্তরে ক্রোধের অনল জ্বলে উঠল। তার রক্ত টগবগ করে ফুটতে থাকল, কিন্তু সে নিজেকে সংযত করল। সে জানে, কেবল রোষ বা দম্ভ দেখিয়ে সে এই নারীকে বশ করতে পারবে না। নোভা ছুটে গিয়ে বর্ষণ যে কেবিনে আছে সেখানে প্রবেশ করল। দেখল, বর্ষণ এখনও চোখ বোজা, তার হাতে এবং কপালে সাদা ব্যান্ডেজ। শিয়েরে রিব পাথরের মতো দাঁড়িয়ে। বর্ষণকে অক্ষত দেখে নোভা যেন বহুদিনের রুদ্ধশ্বাস মুক্ত করল। স্বস্তির পরপরই তার মুখমণ্ডলে ফুটে উঠল তীক্ষ্ণ ক্রোধ। সে রুক্ষ স্বরে রিবকে প্রশ্ন করল, বর্ষণের এই অবস্থা কি করে হলো? রিব অপরাধীর মতো থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলল, আসলে, ম্যাম, সামনের দিক থেকে একটি ট্রাক এগিয়ে আসছিল, স্যার সম্ভবত তা খেয়াল করেননি। যখন খেয়াল করলেন ব্রেক চাপে কিন্তু গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। নোভা জিজ্ঞেস করে, এটা কখন হয়েছে? প্রায় 1 ঘন্টা আগে, ম্যাম। স্যার বাসায় ফিরছিলেন। স্যারই আমাকে এগুলো বলেছে। ডক্টর তাকে রেস্ট নিতে বলেছে। তাই এখন রেস্ট নিচ্ছে।
নোভা একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার মনটা এটা ভেবে শান্ত হয় বর্ষণের তেমন কিছু হয়নি। সে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, ওকে হাসপাতালে আনলো কে? ঠিক সেই মুহূর্তে একজন নার্স কেবিনে প্রবেশ করে বল, একজন মেয়ে, ম্যাম, তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় তাকে দেখে তিনিই তাকে হাসপাতালে নিয়ে আসেন। নোভা নার্সকে কোমল কণ্ঠে বলল, তার সঙ্গে কি একবার দেখা করা যাবে? তিনি কি এখনো এখানেই আছেন? সেবিকা বিনম্রভাবে উত্তর দিল, হ্যাঁ, ম্যাম, তিনি এখনো বাইরে অপেক্ষা করছেন। নোভাকে আর পায় কে? সেই রিবকে বর্ষণের পাশে নিরাপত্তার দায়িত্ব অর্পণ করে সেই অচেনা নারীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দ্রুত কেবিন ত্যাগ করল। বাহিরে বের হতেই সে একজন মেয়েকে দাঁড়ানো অবস্থায় পায়। নোভা মেয়েটিকে পেছনে থেকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নোভার কথায় মেয়েটি পেছনে ফিরে তাকায়। নোভা মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। এত সুন্দর মেয়ে হতে পারে। নোভা এই মেয়েটিকে না দেখলে বিশ্বাস করতে পারত না। তার মুখমণ্ডল শান্ত কিন্তু এক অসাধারণ লাবণ্যে উজ্জ্বল। মেয়েটির ত্বক দুধে আলতা মেশানো রঙের মতো স্নিগ্ধ ও কোমল, চোখ দুটি ছিল গভীর, টানা টানা এবং হরিণীর মতো মায়াবী। চাহনিতে মিশে আছে এক ধরনের সারল্য ও কমনীয়তা। তার নাক সুডৌল এবং নিখুঁত আকৃতির। মেয়েটির ঠোঁটযুগল দুটি গোলাপের পাপড়ির মতো কোমল ও ঈষৎ রক্তিম। চুল কুচকুচে কালো এবং ঘন, যা পিঠের উপর ঢেউ খেলিয়ে নেমে এসেছে। এই কেশরাশি তার মুখমণ্ডলের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তুলেছিল। তার রূপে প্রকাশ পাচ্ছে এক নিষ্পাপ মাধুর্য ও আভিজাত্যের সংমিশ্রণ। সব মিলিয়ে, সে এমন একজন, যাকে দেখলে সহজেই মনে হয় প্রকৃতি বুঝি নিজের সবটুকু মনোযোগ দিয়ে তাকে সৃষ্টি করেছে। নোভা একবার নিজের দিকে তাকালো, আরেকবার মেয়েটির দিকে। আকাশ পাতাল তফাৎ তাদের মধ্যে। নোভা উজ্জ্বল শ্যামলা, তার ঠোঁট কালচে গোলাপি, চুল লম্বা হলেও অতটা আকর্ষণীয় নয়। কিন্তু মেয়েটি যেন নিখুঁত এক ভাস্কর্য। মেয়েটির গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস। মেয়েটি মুখে স্নিগ্ধ এক হাসি ফুটিয়ে বলল, আপনি কি উনার বাড়ির মানুষ? ড্যাশ ড্যাশ। আরব গাড়ি পার্ক করে হসপিটালে প্রবেশ করে। তখনই তার ফোনে কারো কল আসে। আরব বিরক্তি নিয়ে কল রিসিভ করে, কানে দিতেই অপর পাশ থেকে ভীতু কণ্ঠে একজন বলে উঠল, বসো, আমি কাজটা করতে পারিনি। লোকটি তার গাড়িটি সময়মতো সাইড করে নিয়েছে। আরব কিছু না বলে চোয়াল শক্ত করে কল কেটে দেয়। অন্যদিকে লোকটি ভয়ে কাঁপতে থাকে। ড্যাশ ড্যাশ। নোভাও হেসে বলল, হ্যাঁ, বর্ষণ আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েটি মুখে হাসি ঝুলিয়েই বলল, উনার নাম বর্ষণ? নোভা হ্যাবোধক মাথা নাড়ায়। নোভা মেয়েটিকে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। এই সৌন্দর্যের সাথে নোভা কারো মিল পায়। একটু ভাবতেই নোভার চোখের সামনে আরভের নিখুঁত ফেসটা ভেসে ওঠে। নোভা হাসে মনে মনে আরভের কথা ভেবে। ছেলেটা যতই বেয়াদব হোক, কিন্তু সৌন্দর্যে সে আরভের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। নোভা ভাবে এই মেয়েটিকে আর আরভকে একে অপরের সাথে অনেক সুন্দর মানাবে। কেউ কারো থাকে কম না। সৌন্দর্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নোভার ভাবনার মাঝেই মেয়েটি কোমল কণ্ঠে বলল, উনি ঠিক আছে? নোভা এক সৌজন্যমূলক হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ, ঠিক আছে। আর কথা বাড়ালো না নোভা। সে স্বভাবতই অমিশুক প্রকৃতির। এতক্ষণ ধরে এই মেয়েটির সঙ্গে সে যে কথা বলেছে, তা কেবল বর্ষণকে রক্ষা করার কৃতজ্ঞতাবোধ থেকেই। নোভা অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট স্বভাবের। মেয়েটি এবার নিজে থেকে কথোপকথনের সূত্রপাত করল। হাই, আমি আরিয়া শাহরিয়ার। আপনি? হেসে বলল আরিয়া। শাহরিয়ার নামটি শুনে নোভা কিছুটা বিস্মিত হল। তবুও এক জোরপূর্বক হাসি এনে বলল, আমার নাম নোভা নওয়ান মীর। ঠিক তখনই আরব সেখানে প্রবেশ করল। আরব নোভার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তোমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে? আরভের দিকে দৃষ্টিপাত করে নোভা বিরক্তি সহকারে বলল, তুমি কি বর্ষণকে ভাই বলতে পারো না, বেয়াদব? তোমার সমস্যাটা কি ওর সাথে? আরব নোভার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাটকাট গলায় উত্তর দিল, নো, আই হ্যাভ নো প্রবলেম উইথ হিম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? নোভা মনে মনে নিজের কপাল চাপড়ালো। এই ছেলেটিকে নিয়ে সে কি করবে? যেদিন থেকে সে তার জীবনে এসেছে, তার জীবনটাকে তেজপাতা করে রেখেছে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে তার সঙ্গে। নোভা আর আরভের কথার মাঝে আরিয়া বিস্ময়ের সুরে বলে উঠল, আরভ। আরিয়ার কথায় আরভ আর নোভা দুজনেই তার দিকে তাকালো। আরিয়ার মুখে আরভের নাম শুনে নোভা ভ্রু কুঁচকে আরিয়ার দিকে চাইল। আরভ এতক্ষণ নোভাকে নিয়ে ব্যস্ত থাকায় মেয়েটির দিকে চোখ যায়নি। মেয়েটিকে দেখে আরভ বিস্ময় প্রকাশ করে বলল, শীষ। আরভ আরিয়াকে শীষ বলেই ডাকে।
আরভের মুখ থেকে অপ্রত্যাশিতভাবে শীষ শব্দটি শুনে নোভা আরও একবার বিদ্যুতের ঝলক খেল। তার ভ্রু যুগল মুহূর্তেই আরও ঘন হয়ে কুঞ্চিত হল। আরিয়া শাহরিয়ার আর আরব শাহরিয়ার। নোভা দ্রুত তাদের দুইজনের মুখমণ্ডল পর্যবেক্ষণ করল। এই মেয়ে আরভের কে হয়? বোন। এই জন্যই এদের মধ্যে এত মিল। এমন বিস্ময়কর পরিস্থিতিতেও নোভা নিজের অন্তর্মুখিতা বজায় রেখে নীরব রইল, কিন্তু তার দৃষ্টি আরভ আর আরিয়া জনের মাঝে দ্রুত আনাগোনা করতে লাগল। আরিয়া মৃদু হেসে আরভের দিকে এগিয়ে গেল। এরপর শান্ত কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস, আরভ? জানতাম না তুইও এই হাসপাতালে আসিস। আরভ ততক্ষণে নিজের বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠেছে। তার চোখে পুনরায় সেই স্বাভাবিক কাঠিন্য ফিরে এসেছে। সে এক ঝলক নোভার দিকে তাকালো, যে তখনও অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে নিশ্চল দাঁড়িয়ে আছে। এরপর সে শান্ত ভঙ্গিতে আরিয়ার দিকে ফিরে নিরেট কণ্ঠে বলল, তুই কি করছিস এখানে? তুই ফিরলি কখন? ফিরে আসার কথাটা শুনে আরিয়ার মন কিছুটা বিষণ্ণ হল, কিন্তু সে দ্রুতই নিজেকে সামলে নিল। আরিয়ার মুখের হাসিটি আরও স্নিগ্ধ হল। নোভার বেস্ট ফ্রেন্ডকে আমি হাসপাতালে নিয়ে এসেছি। রাস্তার পাশে দুর্ঘটনাটা দেখে থাকতে পারলাম না। এখন তোকে দেখে মনে হচ্ছে যেন ওর সাথেই এসেছিস। কি সম্পর্ক তোর যে তুই হসপিটালে চলে এলি? জীবনে তো কারোর জন্য এক ফোঁটা চিন্তিত ও হোস না, সেখানে হসপিটালে চলে এসেছিস। এত পরিবর্তন! ধীর কণ্ঠে বলল আরিয়া। নোভার মনের গভীরে চাপা প্রশ্ন এবার স্পষ্ট উত্তর পেল। এই আরিয়া শাহরিয়ারই তবে আরভের বড় বোন, যার কথা এতদিন শুধু শুনে এসেছে, কিন্তু আজ দেখেও নিল। এই জন্যই আরভ আর মেয়েটির মধ্যে সে এত মিল খুঁজে পাচ্ছিল। আরিয়া আরভের থেকে বড় হলেও নোভার থেকে নয়। নোভার সমবয়সীই হবে। নোভা নিজের বিস্ময় নিজের মধ্যেই চাপা রাখল, প্রকাশ করল না সে। আরভ কোনো কিছু না ভেবেই নোভার পাশে এসে দাঁড়ালো এবং অত্যন্ত স্বাভাবিক সুরে বলল, যাকে তুই বাঁচিয়েছিস তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নোভা আরভ ও আরিয়ার কথোপকথনে আর যোগ দিতে চাইল না। ভাই বোনের মাঝে সে দখল দিতে চাচ্ছে না আপাতত। সে এক ফালি শান্ত হাসি ফুটিয়ে বলল, তোমরা কথা বলো, আমি বর্ষণের কাছে যাচ্ছি। কথাটি বলে নোভা দ্রুত পায়ে সেখান থেকে কেবিনের অভ্যন্তরে চলে গেল। নোভা চলে যেতেই আরভ আর বাক্য ব্যয় না করে নোভার পিছু নিতে উদ্যত হল। ঠিক তখনই আরিয়া এক বিষাদমাখা কণ্ঠে আরভকে থামায়। বিষাদমাখা কণ্ঠে আরিয়া বলল, আমার ওপর কি এখনো রেগে আছিস, আরভ? তোর এত জেদ কেন? তোর কাছে সম্পর্কের থেকে বেশি জেদ? আরভ শুনল কিন্তু আর পিছন ফিরেও তাকালো না। তার মুখমণ্ডল কঠিন দৃঢ়তায় আবৃত হয়ে আসে আরিয়ার কথা শুনে। সে কেবল গম্ভীর কণ্ঠে জবাব দিল, বাড়িতে যা, সবাই তোকে দেখে খুশি হবে। আরিয়ার চোখে অশ্রুর আভাস ফুটে ওঠে। কণ্ঠস্বর কান্না মিশ্রিত করে অসহায় কণ্ঠে বলল, তুই খুশি হসনি? আরভ কোনো দ্বিধা রাখল না। এক সোজাসাপটা আররুর শব্দে তার উত্তর দিল, নো। এই একাক্ষর কঠিন জবাবটি দিয়েই আরভ আর কোনো বাক্য ব্যয় না করে দ্রুত পদক্ষেপে বর্ষণের কেবিনের ভেতরে প্রবেশ করল। আরিয়া স্তম্ভিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তার হৃদয়ের গভীর বেদনা নীরব চোখের জলে রূপান্তরিত হল। আরিয়া ভারাক্রান্ত মন নিয়ে পা বাড়ালো হসপিটালের বাইরের দিকে। বর্ষণকে হসপিটাল থেকে ডিসচার্জ করবে আরও একদিন পর। মিসেস জেসমিন ছেলের এই অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন। নোভা তাকে সামলায়। তিনি এখন বর্ষণের কেবিনে আছেন। নোভা সারারাত হসপিটালেই থাকবে বলে ঠিক করেছে। বর্ষণকে ঘুমের ইনজেকশন দিয়েছে বলে ওর জ্ঞান ফিরেনি। নোভা চিন্তিত হয়ে করিডোরে থাকা বসার জায়গায় বসেছিল। তার বর্ষণের জন্য চিন্তা হচ্ছে। হঠাৎ বর্ষণের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? এটা কি কইন্সিডেন্স নাকি পরিকল্পনাকৃত? নোভার কাঁদতে ইচ্ছে করছে কিন্তু নোভা আরভের জন্য কাঁদতেও পারছে না। বর্ষণ তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ, যে তার সুখে দুঃখে সবসময় তার সাথে থেকেছে, তাকে আশ্রয় দিয়েছে, কখনো তাকে একা ছাড়েনি। বর্ষণের মতো বন্ধু পাওয়া 7 জনমের ভাগ্য। আরেকটু আগে নোভা বর্ষণের অবস্থা দেখে কেঁদে দিয়েছিল। তখন আরভকে পিঞ্চ মেরে বলেছিল, নোভা নওয়ান মীর কাঁদতেও পারো? আমি তো ভেবেছিলাম তোমার চোখে আল্লাহ পানি দেয়নি। সেটা নিয়ে ওদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হয়েছে। পারছিল না একে অপরের মাথা ফাটিয়ে দেখ। রিভ কোনোমতে দুজনকে থামিয়েছে। পাশেই আরব দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। তার আশেপাশে কোনো কিছুতে ভ্রুক্ষেপ নেই। বর্ষণের জন্য তো তার এক ফোঁটাও চিন্তা নেই। নোভা আরভকে যত দেখে তত অবাক হয়। একটা মানুষ এরকম কিভাবে হতে পারে? পাথর নাকি? নোভা হঠাৎ বলে উঠল, আরব, তুমি বাড়ি চলে যাও, আমি এখানেই থাকব।
নোভার কথায় আর ভ্রু কুঁচকে নোভার দিকে তাকায়। এরপর গম্ভীর হয়ে বলল, হুয়াই হুয়াই ইউ উইল স্টে হেয়ার? ওই দিন যেভাবে আমার সাথে এক রুমে ঘুমিয়েছিলে আজও কি তোমার বেস্ট ফ্রেন্ডের পাশের বেডে ঘুমাবে? আরভের ফালতু কথা শুনে নোভা সামান্য রেগে বলল, শাট আপ, বেয়াদব। কি বলছো? আরব নোভার কথায় পাত্তা না দিয়ে আবারও কঠিন গলায় বলল, ইউ কান্ট স্টে হেয়ার। নোভা এবার উঠে দাঁড়িয়ে আরভের দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকালো। এরপর দৃঢ় কণ্ঠে আরভের চোখে চোখ রেখে বলল, আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না, সেটা তুমি ঠিক করার কে? বর্ষণ আমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট মানুষ। তার এই অবস্থায় আমি তাকে একা ফেলে যেতে পারি না। তোমার মতো পাথর নই আমি। ইউ ক্যান গো। নোভার কথায় আরভের মুখে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে দেয়াল থেকে সোজা হয়ে নোভার দিকে সামান্য ঝুঁকে এল। এরপর দাঁতে দাঁত চেপে বলল, খুব ইম্পর্ট্যান্ট? কেন এত ইম্পর্ট্যান্ট তোমার কাছে সে? কি এমন আছে তার মধ্যে? নোভা আশ্চর্য হয়ে বলল, মানে কি তোমার? পাগলের মতো কথা বলছো কেন? ইম্পর্ট্যান্ট হওয়ার জন্য কোনো কারণ লাগে নাকি? আরব শান্ত কিন্তু ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, লাগে না বলছো? নোভা ভ্রু কুঁচকে বলল, না। আরব বাঁকা হেসে কিছু না বলে নোভা এতক্ষণ যেখানে বসেছিল এর পাশেই বসে পাশে ইশারা করে নোভার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বসে পড়, সারা রাত তো আর দাঁড়িয়ে থাকতে পারবে না। নোভা রাশভারী কণ্ঠে বলল, তার মানে তুমি যাবে না? আরব ফোনে মগ্ন হয়ে সোজা উত্তর দেয়, না। নোভা আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরভের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ে। নোভা আরভের থেকে দূরত্ব বজায় রেখে বসায় আরভের সেটা পছন্দ হলো না। কিন্তু প্রকাশ করল না। নোভা আরভের দিকে আর চোখে তাকায়। তার এই কয়েকদিন যাবৎ আরভের লক্ষণ ভালো ঠেকেছে না। কিরকম অদ্ভুত লাগছে। কিন্তু কি অদ্ভুত লাগছে সেটাই নোভা বুঝতে পারছে না। নোভা আর ভাবে না এই বিষয়ে। পরে ভাবা যাবে এটা নিয়ে। ড্যাশ ড্যাশ। আরিয়া শাহরিয়ার ম্যানশনের ভেতরে প্রবেশ করে দেখতে পায় সবাই ড্রয়িং রুমে বসে আছে। মিয়াসা সেখানে নেই। আরিয়া ধীরে ধীরে সবার দিকে এগিয়ে যায়। সবাই এতক্ষণ নোভা আর আরভের জন্য অপেক্ষা করছিল। তারা এখনো বর্ষণের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানে না। আরিয়াকে দেখে সবাই চমকে ওঠে। মিসেস কলি এক মুহূর্ত দেরি না করে আরিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেন। কাঁদতে কাঁদতে বলল, এতদিন পর তোর আসার খবর এলো? আমাদের প্রতি এতটা অভিমান তোর? আরিয়াও কেঁদে দেয় আপনজনদের দেখে। মিসেস জমিলা আরিয়ার গালে হাত দিয়ে আবেগ নিয়ে বলল, কত শুকিয়ে গেছিস তুই, নিজের এই কি অবস্থা করেছিস? মিস্টার আজান আর মিস্টার আইমান এগিয়ে আসে না। তারা শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। আরিয়া নিজের বাবার নির্লিপ্ততা দেখে ডুকরে কেঁদে উঠে আবারও। মিস্টার আজান আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। মিস্টার আমির এবার বলেন, ওকে নিয়ে কাঁদতেই থাকবে, নাকি মেয়েটাকে একটু রেস্ট করতে দিবে? এতটা জার্নি করে এসেছে। মিস্টার আমিরের কথায় সবাই নিজেদের সামলে নেয়। শান্ত হয়ে আরিয়া সবাইকে নোভা, আরভ আর বর্ষণের ব্যাপারে বলে। এটা শুনে সবাই বর্ষণকে দেখতে যেতে চায় কিন্তু আরিয়া বলে সকালে যেতে। এখন যাওয়া ঠিক হবে না। আরিয়া নোভার ব্যাপারে আগে থেকেই জানে। মিসেস কলি তাকে কল করে সবই বলতো প্রতিদিন। দীর্ঘদিন পর মেয়েকে দেখে মিসেস কলির খুশি আর দেখে কে। ড্যাশ ড্যাশ। বর্ষণকে নিয়ে নোভার দুশ্চিন্তার ভার পাহাড়ের মতো চেপে বসেছে তার বুকে। করিডোরের অপেক্ষার জায়গাটিতে সে বসে আছে বটে, কিন্তু তার মন বিচরণ করছে অতীতের অন্ধকার গলিপথে। অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। নোভা আর কোনো প্রিয় মানুষকে হারানোর ধাক্কা সহ্য করতে পারবে না, এই ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। অতীতের সেই ভয়াবহ ঘটনাগুলো মনে পড়তেই নোভার শ্বাস প্রশ্বাস দীর্ঘ হল, যেন দম নিতে কষ্ট হচ্ছে। শীতল ঘামের বিন্দু কপালে জমতে শুরু করল, হাত পা কাঁপতে শুরু করল থরথর করে। সে এক হাত দিয়ে অন্য হাতকে শক্ত করে চেপে ধরল, ঠোঁট কাঁপছে মৃদুভাবে। দাঁতে দাঁত হিটে বসে রইল। নিঃশ্বাস যেন বুকের খাঁচায় আটকে যাচ্ছে। তার ভেতরের অস্থিরতা বাইরে প্রকাশ হতে শুরু করেছে, কিন্তু নোভা কারো সামনে নিজের এই চরম দুর্বলতা প্রকাশ করবে না। আরভের সামনে তো নয়ই। তার এত বড় গোপন দুর্বলতা সে কারো সামনে আনতে পারবে না। এটাকে মানুষ ব্যবহার করতে পারবে। সে আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে সামলে নিতে, কিন্তু তার শরীরের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে প্রতি সেকেন্ডে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার অতীত তাকে হাতছানি দিয়ে ডাকছে। পাশে বসা আরব মোবাইল ঘাটছিল ঠিকই, কিন্তু তার মনোযোগ ছিল সম্পূর্ণ নোভার দিকে। নোভার অস্বাভাবিক নীরবতা আর হঠাৎ এই শারীরিক পরিবর্তন তার তীক্ষ্ণ দৃষ্টি এড়ায়নি। নোভার করুণ অবস্থা দেখে আরব বিচলিত হয়ে উঠল।
তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। কি হয়েছে তোমার, এরকম করছো কেন? নোভা কথা বলার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠনালী যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। জোর করে বাতাস ঠেলে কিছু ভাঙ্গা ভাঙ্গা শব্দ বের হলো। ক ক কিছু ন ন না। দূরে থথাক আআমর থেকে। নোভার চোখ ভিজে উঠল, দম যেন বন্ধ হয়ে আসছে তার। অতীতের সেই দৃশ্যগুলো আরও তীব্রভাবে তার চোখের সামনে ঝলসে উঠছে। সে নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে বসেছে। আর পারছে না নিজেকে সামলাতে। নোভার নিজের উপর রাগ হতে শুরু করে। শেষ পর্যন্ত সে আরভের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেই ফেলল। আমি জানি না কেন এমন হচ্ছে। হঠাৎ করে নোভা আর বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার চোখ থেকে অজস্র ধারায় জল ঝরছে, আর হাত পায়ের কম্পন আরও তীব্র হচ্ছে। সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। তার শরীর অবশ হয়ে আসছে। আরব এক পলকে নোভার বিধ্বস্ত অবস্থা নিরীক্ষণ করল। নোভার অবস্থা দেখে বুঝতে পারল কোনো কারণে নোভার প্যানিক অ্যাট্যাক হচ্ছে। নোভার শরীর ফুরবল হয়ে পড়ছে ক্রমাগত। কিন্তু এই মুহূর্তে নোভার এই দুর্বলতা বাড়তে দেওয়া যাবে না। নয়তো নোভার অবস্থা পুরোপুরি বিগড়ে যাবে। আরভেও বুঝতে পারল যে, নোভা প্রাণপণে চেষ্টা করছে নিজেকে তার সামনে দুর্বল না করার জন্য। তার চোয়াল কঠিন হয়ে এলো এই ভেবে যে, এই মেয়েটি নিজের কষ্টকে এতটা গোপন রাখতে চায় যে কষ্টের যন্ত্রণায় মরে যাবে তবুও কারোর কাছে নিজেকে নত করবে না। আরভের মনে এক তীব্র ক্রোধ জন্মাল, যে সে নোভার এতটা কাছের মানুষ হতে পারেনি যে নোভা তার কাছে অন্তত স্বস্তি খুঁজে নেবে। তবে নোভার করুণ দশা দেখে সে নিজেকে সামলে নিল। তার মনে সন্দেহ জাগল, কেবল বর্ষণের দুর্ঘটনার জন্যই কি নোভার এই অবস্থা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো গভীর পুরনো ক্ষত? কিন্তু আর ভাবার সময় নেই। এই মুহূর্তে নোভাকে তার অবলম্বন হতে হবে, তার নির্ভরতার জায়গা হতে হবে। আরব দ্রুত স্থির হল। আরব তৎক্ষণাৎ নোভাকে কিছু বলার সুযোগ না দিয়ে, একটুও দেরি না করে, এক হাতে নোভার কাঁপতে থাকা হাতটি শক্ত করে ধরল এবং অন্য হাতটি নোভার পিঠে রাখল। সে নোভার দিকে ঝুঁকে এসে দৃঢ় কণ্ঠে বলল, কাম ডাউন, নোভা, কন্ট্রোল ইউর সেলফ। কিছু হয়নি, এভরিথিং ইজ অল রাইট। নোভার চোখ এখনো জলে ভেজা। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। আরভের শীতল স্পর্শ নোভার কিছুটা মনোযোগ ফেরাল। আরব নোভার হাত ধরে আরো শক্ত করল। তোমার কি কোনো সমস্যা আছে, নোভা? কোনো মেডিসিন নেও তুমি এর জন্য? আরব উদ্বিগ্ন কণ্ঠে বলল। নোভা আরভকে কিছু বলে না। নোভা হাজার চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারছে না। বুক ফেটে কান্না আসছে তার। কিন্তু কাঁদতে পারছে না। নোভার অবস্থা দেখে আরভের বুকে চিনচিন ব্যথার সঞ্চার হল। তারও বুক কেঁপে উঠল। নোভার কান্না তার চোখের সামনে আগুন হয়ে জ্বলে উঠল। নোভার কান্না তার সহ্য হচ্ছে না। নোভা কেন অন্য কারণ নিয়ে কাঁদবে? নোভা শুধু তাকে নিয়ে ভাববে। আরভের বুকে অসহ্য ব্যথা শুরু হলো। তার ইচ্ছে করল নোভার কান্নার কারণ যে তাকে ধ্বংস করে দিতে। মুহূর্তেই আরভের চোখ লাল হয়ে উঠল। কিন্তু আরভ অনেক কষ্টে নিজেকে সামলে নিল। আরভ আর না ভেবে সহসা নোভার মাথাটা নিজের বুকে চেপে ধরল। এতে আরভের বুকের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করল। আরভের মনে স্বস্তি ফিরে এলো। কিন্তু নোভা সহসা জোর করে আরভের থেকে নিজেকে ছাড়িয়ে অনেক কষ্টে রেগে বলল, ডডডনুন টটাচ মমি। নোভার কাঁপন ক্রমাগত তীব্র হচ্ছিল। নোভার কথা শুনে আরভের চোয়াল শক্ত হয়ে এল। এই মেয়ে মরে যাবে তবুও তার কাছে নিজেকে সমর্পণ করবে না। আরভ আর দ্বিধা করল না। নোভার রাগের ধার না ধরে সে দ্রুত নোভাকে কাছে টেনে নিল এবং তার হাত দিয়ে নোভার মাথা নিজের বুকের উপর চেপে ধরল। এবার এত জোরে চেপে ধরল যে নোভা চেয়েও আর নড়তে পারল না। নোভা আরভের বুকের সাথেই লেপ্টে রইল। আরভের শক্ত, উষ্ণ আলিঙ্গনে নোভা আকস্মিক ধাক্কা খেল। আবারও সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার শরীর এখন একেবারেই দুর্বল। আরভের বুকে মাথা রেখে সে অতীতের সমস্ত ভার এক লহমায় ছেড়ে দিতে চাইল। আর হলোও তাই। নোভা আরভের বুকে এক অজানা শান্তি খুঁজে পেল। আরভ নোভাকে শক্ত করে ধরে রাখল। আরভ তার পিঠে তাল মিলিয়ে হাত বোলাতে শুরু করল। কিছুক্ষণের মাঝেই নোভার তীব্র কাঁপন ধীরে ধীরে একটু কমে এলো। তার আরভের বুকের ধুকপুকানি আর তার শরীরের উষ্ণতা নোভার কাছে এক অপ্রত্যাশিত আশ্রয় মনে হলো। কিছুক্ষণ পর নোভার চোখের জল যখন কিছুটা থামল, আর শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। নোভা নিজেও অবাক হলো এতে। যতবার এরকম হয়েছে তাকে হসপিটালাইজড হতে হয়েছে। কিন্তু এইবার এরকম কিছুই হলো না। বরং সব ঠিক হয়ে গেল। কিন্তু কিভাবে? নোভা আরভের থেকে সরল না। আরভের বুকেই মিশে রইল। তার ইচ্ছে করল না এখান থেকে সরতে।
সে এখানে প্রশান্তি খুঁজে পেল, যেই প্রশান্তি কয়েক বছর ধরে তার জীবনে নেই। কেউ একজন তার সাথে করে নিয়ে গেছে। নোভার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। সে কিছুক্ষণের মধ্যেই আরভের বুকেই ঘুমের দেশে তলিয়ে গেল। নোভার কোনো সাড়া শব্দ না পেয়ে আরব নোভার দিকে তাকিয়ে দেখল নোভা ঘুমিয়ে গেছে। আরব নোভার ঘুমের শান্ত মুখটা দেখতে পেল। এতক্ষণ ধরে যে আতঙ্ক আর অস্থিরতা নোভাকে গ্রাস করেছিল, এখন তার শরীরে তার কোনো ছাপ নেই। তার মাথা আরভের বুকের উপর হেলে আছে, আর তার হাতের মুঠি আরভের শার্ট চেপে ধরে আছে। নোভার এলোমেলো চুলগুলো আরভের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আরভের চোয়াল কিছুটা শিথিল হল। এই মেয়েটি কতটা ভঙ্গুর, তা সে এই নিয়ে দ্বিতীয়বার এত কাছ থেকে দেখল। আরভের মনে এখন আর সেই ক্রোধ বা জিদ নেই, আছে একরাশ মুগ্ধতা। আরভ কিছুক্ষণ নোভার ঘুমন্ত ফেসের দিকে তাকিয়ে থাকে। নোভাকে তার বক্ষস্থলে শান্তিতে ঘুমাতে দেখে আরভের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরভ ধীরে ধীরে তার হাত নোভার কপালে রাখে। নরম করে ঘাম মুছে দিল। সে বুঝতে পারল, নোভা হয়তো এখন আর জাগবে না। তাকে এভাবেই শুইয়ে রাখতে হবে। আরভ সাবধানে করিডোরের বেঞ্চিতেই স্থির হয়ে বসল। নোভাকে বুকের সাথে আরও নিবিড় করে রাখল, যাতে সে আরামদায়কভাবে ঘুমাতে পারে। নোভার মাথা তার কাঁধে হেলান দেওয়া, আর আরভের একটি হাত নোভার পিঠে রাখা। করিডোরের নিস্তব্ধতায় কেবল তাদের দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। আরব নোভাকে সাবধানে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। নোভা জেগে থাকলে সে কখনোই এটা করতে পারত না। হঠাৎই আরভের চোখে রাজ্যের চিন্তা ভিড় করল। নোভার এই প্যানিক অ্যাটাক শুধুমাত্র বর্ষণের দুর্ঘটনার জন্য হতে পারে না। কি হয়েছে নোভার জীবনে? আরব এই রহস্যের গভীরে যেতে চায়। সে নিশ্চিত, নোভার এই দুর্বলতা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। নোভাকে পেতে হলে তাকে নোভার সেই পুরনো ক্ষত জানতে হবে। হঠাৎই আরভের ভাবনার মাঝে পাশে অবহেলিতভাবে পড়ে থাকা নোভার ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, বাবা। নামটি দেখে আরভের ভ্রু যুগল কুঁচকে গেল। ফোন সাইলেন্ট থাকায় নোভার ঘুমে ব্যাঘাত ঘটল না। আরব কল রিসিভ করে কানে দিতেই কেউ রাশভারী কণ্ঠে বলল, মীর, তুমি কি শুরু করেছ? তুমি কতদিন এভাবে সবকিছুর থেকে দূরে থাকবে? কল দিলে কল রিসিভ করো না। এতদিন হলো বাসায় আসছো না তুমি। তুমি আর এম কোম্পানির সিও কিভাবে হতে পারো? তোমার নামে সবকিছু দেখে তুমি যা ইচ্ছা সেটা করতে পারো না, মাইন্ড ইট। ফার্স্ট বাসায় এসো তুমি। তোমার নানার সাথে আমি কথা বলে নিয়েছি। তোমাকে বর্ষণকে বিয়ে করতে হবে না। তোমাকে আমি এমভিএন কোম্পানির সিও বানাবো, তবুও ফিরে এসো। তোমার সিওর পদ চাই তো? সেটা আমি তোমাকে দিব। যেটার জন্য বাড়ি ছেড়েছিলে এখন সেটা দিব যেহেতু ফিরে এসো। নিভৃত একা কোম্পানি সামলাতে পারছে না, তোমাকে প্রয়োজন ওর। আরব কোনো উত্তর না দিয়ে খট করে কল কেটে দেয়। তার চোখ শক্ত হয়ে যায়। তার মানে নোভা চলে যাবে এখান থেকে? কিন্তু এটা আরব কিভাবে সহ্য করবে? ড্যাশ ড্যাশ। মিস্টার মাহমুদ কারো কোনো শব্দ না পেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে কল কেটে দিয়েছে। এটা দেখে তিনি রাগে ফোনটা খাটে ছুঁড়ে ফেলে। রেগে মিসেস নিতুর উদ্দেশ্যে বলল, তোমার মেয়ের অবস্থা দেখছো? ওকে সামলাবো কিভাবে? শুধুমাত্র তোমার বাবার জন্য এই মেয়েকে আমি কিছু করতে পারছি না। ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে আছে ওর। মিসেস নিতু কান্নামাখা কণ্ঠে বলল, মেয়েটাকে বাঁচতে দাও তোমরা। আর কত করবে এমন? মিস্টার মাহমুদ রেগে বললেন, বাঁচতে দেব মানে কি? ওকে আমরা করেছি কি? মিসেস নিতু নরম কণ্ঠে বললেন, আজ মেয়েটা নিজের পরিচয়। আর কিছু বলার আগেই তাদের কথোপকথনের মাঝে শ্যামবর্ণের একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করে। যুবকটির গভীর শ্যামল কান্তি এক শান্ত আভার মতো, যা তার সুগঠিত মুখমণ্ডলে এক ধরনের স্থিরতা দান করেছে। তীক্ষ্ণ অথচ শান্ত চোখ দুটিতে এক নিভৃত পর্যবেক্ষণ। যুবকটি ঘরে প্রবেশ করতেই মিস্টার মাহমুদ গর্জে উঠলেন, তোমাদের জন্য আমি এই মেয়ের কোনো কিছু করতে পারছি না। দিন দিন এই মেয়ের স্পর্ধা বেড়েই চলেছে। উদ্ধৃতি চিহ্ন। মিসেস নিতু স্বামীর কথার কোনো জবাব দিলেন না। কেবল নীরবে সবকিছু হজম করলেন। যুবকটি শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, মীর কি সত্যিই বর্ষণকে বিয়ে করছে? মিস্টার মাহমুদ কঠোর স্বরে উত্তর দিলেন, তোমার কি তাই মনে হয়? বর্ষণ আর মীর কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হবে? মৃতপ্রায় হলেও ওরা একে অপরকে বিয়ে করবে না। তাদের সম্পর্ক ভাই বোনের মতো। ওরা কেবল অভিনয় করছে যেন মীরকে বিয়ে করতে না হয়। তুমি কি অনুধাবন করতে পারছো, মীর কোন ভয়ঙ্কর খেলায় নেমেছে? নিভৃত এবার আরও শান্ত অথচ আশ্বস্তকারী স্বরে বলল, কন্ট্রোল ইউর সেলফ, চাচ্চু।
এত উত্তেজিত হচ্ছেন কেন? বিয়ে করবে বলেছে, এখনো তো করেনি। আর কখনো করবেও না, সেটা তো আমরা সবাই জানি। মিস্টার মাহমুদ এবার ধীরকণ্ঠে বললেন, নোভা এনভিএম কোম্পানির সিইও হতে চেয়েছিল। আমি রাজি হইনি, কিন্তু এখন ও সিইও পদের জন্য মিস্টার আমিরের শর্তে রাজি হয়েছে। এত কিসের প্রয়োজন ওর? কি চাই ওর? নিভৃত কিছু বলল না, কারণ সেও জানে না নোভা আসলে কি করতে চাইছে। কেউই বুঝতে পারছে না নোভা আসলে চাইছেটা কি। কি তার লক্ষ্য? নিভৃত একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে পরিস্থিতিকে শান্ত করার প্রয়াস করতে বলল, এখন আপনি কি চাইছেন? মিস্টার মাহমুদ গম্ভীর ও সুদৃঢ় কণ্ঠে তার অভীষ্টের কথা জানালেন। মীর যাতে ফিরে আসে আর তোমাকে বিয়ে করতে রাজি হয়। ঠিক তখনই মিসেস নিতু আর থাকতে না পেরে মাঝখানে বলে উঠল, মেয়েটা শুধু সিওর পদ না পাওয়াতেই যায়নি, তুমি ওকে নিভৃতের সঙ্গে বিবাহ দিতে বদ্ধপরিকর হয়েছিলে, সেই কারণেই সে চলে গেছে। আমরা সবাই অবগত যে মীর মারা গেলেও অন্য কাউকে বিয়ে করবে না। মিস্টার মাহমুদ মিসেস নিতুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললে, তোমার বাবাও তো ওদের বিয়ে দিতে চাইছে। সে কেন চাইছে? নোভাকে তোমার বাবা সাহায্য করছেন এইসবে। মেয়েটাকে বিগড়ে দিয়েছে পুরো। সহজ সরল মেয়েটাকে কিসে পরিণত করেছে? আসলেই, মিস্টার আমির কেন নোভাকে বিয়ে করাতে চাইছে এটাও কেউ বুঝতে পারছে না। নিভৃত কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলল, আমি শাহরিয়ার ম্যানশনে যাব। মীরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। ড্যাশ ড্যাশ। সকালে মিসেস জমিলা আর মিসেস কলি ব্যতীত সমগ্র শাহরিয়ার পরিবার আসে হসপিটালে বর্ষণকে দেখতে। তারা করিডোরে প্রবেশ করে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে থমকে যায়। কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতে পারে না। আরভের বুকে নোভা ঘুমিয়ে আছে আর আরব তার বলিষ্ঠ বাহু দ্বারা নোভাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। নোভা ঘুমিয়ে থাকলেও আরব সজাগ, সে এতক্ষণ নোভার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়েছিল। সবাইকে দেখেও আরভের কোনো হেলদোল নেই। সে সেভাবেই বসে আছে। উল্টো নোভার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে কানের পেছনে গুজে দেয়। মিয়াসার চোখ বেয়ে অঝোর ধারায় বৃষ্টির মতো পানি পড়তে থাকে। সে এই দৃশ্য সহ্য করতে পারছে না। যতই হোক নোভা আরভের থেকে 3 বছরের বড়, কিন্তু আরব তো তার সীমা মানছে না। মিয়াসার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। সাদা মুখটা ইতিমধ্যেই টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মিয়াসার মনে হলো তার শেষ আশাটাও হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সহ্য করতে পারল না আর। তার হাত পা কাঁপতে লাগল। এখানে আর দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। মিয়াসার অবস্থা সবাই খেয়াল করছিল। সবার খারাপ লাগে মিয়াসার জন্য। আবার আরভের উপর রাগও হয়। মিয়াসা মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। তুরান একবার আরভের দিকে তাকাচ্ছে তো আরেকবার বাকি সবার মুখের দিকে। কিন্তু আরভের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ভ্রু কুঁচকে মিয়াসার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মিস্টার আমির আর সহ্য করতে না পেরে রেগে কিছু বলতে নিলে আরব নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, শশশ, যার মানে নোভা ঘুমাচ্ছে তাকে বিরক্ত না করতে। মিস্টার আইমানও এবার আর সহ্য করতে পারলেন না। রেগে চেঁচিয়ে বললেন, কি শুরু করেছো তুমি? দিন দিন তুমি সব সীমা অতিক্রম করছো। মিস্টার আজান এদের মাঝে কিছু বললেন না। তার তো ভালোই লাগছে নোভা আর আরভকে একসাথে দেখে, কিন্তু মিয়াসার জন্য আবার খারাপ লাগছে। আর তুরান তো শুধু এই সব দেখছে চুপচাপ। মিস্টার আইমানের রুক্ষ কণ্ঠে নোভার ঘুম হালকা হয়ে যায়। তার মাথা ভার হয়ে আসে। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। প্রথমটায় সবকিছু আবছা লাগছিল তার কাছে, কিন্তু দ্রুতই তার মস্তিষ্ক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল। সে নিজেকে দেখল আরভের বলিষ্ঠ বাহুডোরে আবদ্ধ। তার মাথা আরভের কাঁধে হেলান দেওয়া, আর আরভের শক্ত হাতটি তাকে ধরে রেখেছে। নোভার হাত আরভের শার্ট ভেদ করে তার উন্মুক্ত বুকে। নোভার মাথা শূন্য হয়ে যায়। করিডোরের শান্ত আলোয় আরভের তীক্ষ্ণ চাহনি নোভার দৃষ্টি এড়াল না। নোভা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। আরভের শার্টের বোতামের ফাঁকে আরভের বুকের ধুকপুকানি নোভা স্পষ্ট অনুভব করতে পারছে। আরভকে এত কাছ থেকে দেখে নোভার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেল। সে অপলক তাকিয়ে রইল। কালতে রাতের সব কথা মনে পড়তেই সহসা নোভা বিদ্যুৎ স্পৃষ্টের মতো দ্রুত আরভের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আরভের হাতের বাঁধন ছিল ভীষণ দৃঢ়। নোভা একটু নড়াচড়া করতেই আরব বিরক্তি চোখে নোভার দিকে তাকালো। আরব তাকে ছাড়ছে না দেখে নোভা রেগে বলল, ছাড় আমাকে। আরব, হচ্ছেটা কি? আরব নোভার কথায় পাত্তা না দিয়ে শান্ত অথচ গভীরভাবে বলল, গুড মর্নিং, মিস নোভা। মনে হচ্ছে আপনার ঘুমটা ভালোই হয়েছে। আমার বুকে এত শান্তি, আগে তো জানতাম না। আরভের এরকম কথায় নোভা স্তব্ধ হয়ে আরভের দিকে তাকালো।
আশেপাশে সবার অবাক মাখা মুখের দিকে তাকিয়ে তার মুখমণ্ডল লজ্জা এবং রাগে রক্তিম হয়ে উঠল। অন্যদিকে আরভের চারপাশের মানুষজনের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে রাগে হাঁসফাঁস করে বলল, চুপ, বেয়াদব, ছাড়ো আমাকে, সবাই দেখছে আরব, নিজের লিমিট ক্রস করো না। আরব তির্যক হেসে মুখে কাঠিন্য বজায় রেখে বলল, এই আরভভান শাহরিয়ারের কোনো লিমিট নেই। রাগে, লজ্জায় নোভার কপালে আবারও ঘামের বিন্দু জমতে শুরু করল। নোভার মন চাইল আরভকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। নোভার হাতগুলো ছাড়া থাকলে সে এটাই করত, কিন্তু আরব তাকে যেভাবে পেঁচিয়ে রেখেছে সে নড়তেও পারছে না। নোভা বুঝতে পারল আরব তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। তার মনে পড়ল গত রাতের অস্থিরতা, দম বন্ধ হয়ে আসা কষ্ট আর নিজেকে আরভের কাছে সমর্পণ করার সেই মুহূর্তগুলো। সে নিজেকে ধিক্কার দিল। নিজের চরম দুর্বলতার প্রকাশ সে আরভের সামনে করে ফেলেছে। আর এখন আরব সুযোগ বুঝে তাকে খোঁচা দিচ্ছে। ঠিক তখনই নোভা চারপাশে দৃষ্টি দিল। আর তখনই তার চোখ কপালে উঠল। করিডোরে শাহরিয়ার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তাদের চোখে একই সাথে বিস্ময়, বিরক্তি, রাগ আর চাপা কৌতূহল। মিস্টার আইমান আর মিস্টার আমির তাদের দিকে তীব্র ক্রোধ নিয়ে তাকিয়ে আছেন। নোভা সজোরে আরভকে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে আরভের থেকে হাত দূরত্বে সরে বসল। আরভ খানিকটা বিরক্ত হল নোভার এই ব্যবহারে। মিস্টার আজান পরিস্থিতি সামলাতে বললেন, এইসব বাদ দেই আমরা, বাসায় গিয়ে এটা নিয়ে কথা হবে। আরভকে তো আমরা সবাই চিনি কিরকম ছেলে। শুধু শুধু হসপিটালে সিন ক্রিয়েট করার মানে হয় না। মিস্টার আজানের কথা শুনে কেউ আর কিছু বলে না। সবাই এই বিষয়টাকে বাদ দিয়ে বর্ষণকে দেখতে চলে যায়। কিন্তু কারো কাছেই আরভের হাবভাব ঠিক লাগে না। কিন্তু তারা জানে আরভকে এখন কিছু বলেও লাভ নেই। সময় করে একদিন আরভকে নিয়ে বসবে। এখন কিছু বললে হিতে সব বিপরীত হয়ে যাবে। সবাই যেতেই নোভা উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সজোরে আরভের গালে এক থাপ্পড় বসাতে গিয়েও থেমে গেল। নিজেকে আটকে নিল কালকে রাতের কথা ভেবে। আরভ কালকে না থাকলে তার অবস্থা কি হতো। নোভাকে থাপ্পড় মারতে গিয়েও আটকে যেতে দেখে আরভ গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট টাচ করে দেখো আমায়। নোভা আরভের কথায় দাঁতে দাঁত চেপে বলল, কি করবে তুমি? উদ্ধৃতি চিহ্ন। আরব সোজা হয়ে দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে নোভার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, তুমি শুধু আমার গালে টাচ করবে, আর আমি তোমার কোথায় কোথায় টাচ করব। তুমি নিজেও জানো না, সহ্য করতে পারবে তো? নোভার ইচ্ছা করল গলা চড়িয়ে কাঁদতে বসতে। দিন দিন এই ছেলে সীমা অতিক্রম করেই যাচ্ছে। থাপ্পড়েও আর কাজ হচ্ছে না। কি পরিমাণ নির্লজ্জ হচ্ছে। নোভা অগ্নি দৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। আরব সেই দিকে তাকিয়ে সবসময়ের মতো বাঁকা হাসল। সেই দিনের পর 2 দিন পেরিয়েছে। বর্ষণকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। সে এখন বাসায়। রিভ এই 2 দিন বর্ষণের সাথেই থেকেছে। নোভাই তাকে বলেছে। নোভাও যেত, কিন্তু কোম্পানির কিছু কাজের জন্য তার ওই বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। নোভা এই 2 দিন যতটুকু পেরেছে আরভকে এভয়েড করার চেষ্টা করেছে। সেদিনের পর আরভের সামনে যেতে নোভার অন্যরকম ফিলিংস হয়। তার অনেক বিব্রত লাগে সেই দিনের নিজের অবস্থা মনে করে। সে কিভাবে আরভের এত কাছাকাছি যেতে পারল? আরভের বুকে নিজেকে সঁপে দিতে পারল? নিজেকে এতটা ফুটবল করে দিতে পারল? ভাবলেই নোভার রাগ লাগে নিজের প্রতি। আরভের হাবভাব ও নোভার ঠিক লাগে না। সব মিলিয়ে নোভা আরভকে পুরোপুরি এভয়েড করছে। আরভ নোভাকে তার বাবার কলের ব্যাপারে বলেনি। কল লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে যেন নোভা জানতে না পারে। আরভের মাথায় কি চলছে সেটা কেউই বুঝতে পারছে না। সেদিনের পর নোভা আর আরভের ব্যাপারে কোনো কথা হয়নি। সবাই এটাই ভেবে নিয়েছে নোভার অবস্থা ভালো ছিল না, তাই আরভ নোভাকে সামলিয়েছে। এটা মিস্টার আজানি সবাইকে বুঝিয়েছে। আদৌ কেউ বুঝেছে কি না? মিয়াসা গতকাল তার মা বাবার কাছে চলে গেছে কয়েকদিনের জন্য। নোভা বুঝল না হঠাৎ 2 দিনের মধ্যেই মিয়াসা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল। আরিয়াও ইতিমধ্যেই নোভার সাথে পরিচিত হয়েছে। আরভ আর আরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নোভা আর ভাবে না এইসব নিয়ে। তাকে বর্ষণের সাথে দেখা করতে হবে। গুরুত্বপূর্ণ কথা আছে। নোভা তৈরি হয়ে নিচে নেমে আসে সকালের নাস্তা করার জন্য। নোভা নিচে নেমে দেখল ড্রয়িং রুমে কেবল মিসেস কলি এবং আরিয়া বসে আছে। মিসেস কলি উদ্বিগ্ন মুখে এক কাপ কফি পান করছেন। আর আরিয়া শান্তভাবে একটি ম্যাগাজিন দেখছে। আরব সেখানে নেই। এই অনুপস্থিতি নোভাকে খানিকটা স্বস্তি দিল। সে দ্রুত পা চালিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। তাকে দেখে মিসেস কলি মিষ্টি হেসে বললেন, আয়, নাস্তা করে নে।
বর্ষণ ঠিক আছে? নোভা চেয়ারে বসতে বসতে হেসে বলল। এখন অনেকটা ভালো, আন্টি। তবে বিশ্রামে থাকতে হবে আরও কিছুদিন। আরিয়া ম্যাগাজিন থেকে চোখ তুলে নোভার দিকে চাইল। নোভা খেতে খেতে টুকটাক আরিয়ার সাথে কথা বলল। আরিয়াই বেশি কথা বলছে। নোভা শুধু হু হা করছে। ঠিক তখনই আরব সিঁড়ি বেয়ে কফি মগ হাতে নেমে এলো। তাকে দেখে নোভার বিরক্তি চরমে পৌঁছালো। আরভের চোখে সেই হালকা তাচ্ছিল্যের হাসি, যা নোভাকে মুহূর্তে অগ্নিশর্মা করে তোলে। এত দ্রুত কোথায় চললে, নোভা নওয়ান মীর? পালাচ্ছ নাকি? বাই দা ওয়ে একটা কথা বলো তো, এই মীর নামটা কে রাখলো তোমার? মীর তো ছেলেদের নাম। অবশ্য তোমার মধ্যে ছেলেদের মতো অ্যাটিটিউডও আছে। তাচ্ছিল্য হেসে বলল আরব। নোভা টেবিলে কাটা চামচ নামিয়ে রেখে বিরক্তি সহকারে বলল। আমার নাম কেন মীর রেখেছি সেটা নিয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না। আর আমি কখনো পালাই না। আরব এসে নোভার সামনের চেয়ারে বসতে বসতে বলল। 2 দিন ধরে তো পালিয়েই বেড়ালে। ব্যাড টাচ করলে তুমি আমায়, এরকম বিহেভ করছো যেন আমি করেছি। আরভের কথা শুনে নোভার রাগ মুহূর্তেই চরম সীমায় পৌঁছালো। সে উঠে দাঁড়িয়ে আরভের চোখে চোখ রেখে বলল। নিজের সীমায় থাকো, আরব। নয়তো তোমার ওই গালে আবার আমার হাতের স্পর্শ পাবে। আশা করি সেটা তোমার পছন্দ হবে না। আরব বাঁকা হেসে বলল। গালেই স্পর্শ করতে হবে কেন? অন্য কোনো জায়গায় করা যায় না? মিসেস কলি আর আরিয়া চোখ বড় বড় করে তাকালো আরভের কথায়। নোভা বিব্রত হল। আশেপাশে তাকিয়ে নোভার মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল। সে নিজের বিব্রত ভাবটি সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল। বেয়াদব। তখনই মিসেস জমিলা সেখানে আসলেন। মিস্টার জমিলা আরভকে ধমক দিয়ে বললেন। মাইয়াডার লগে এমনে কাইজ্জা লাগোস ক্যা? খালি উত্তক্ত করস। দেখোস না, রাইগা যায় কথায় কথায়। মনে রাহিস, বড় বোন হইল যাইয়া মায়ের মতো। মিসেস জমিলার কথায় নোভা টাস্কি খেয়ে যায়। আর সহসা আরভের মাথায় রক্ত উঠে যায় রাগে। কটমট দৃষ্টিতে মিসেস জমিলার দিকে তাকায়। এরপর গম্ভীর কণ্ঠে বলল। আপনি আপনি এটা বলতে পারেন না। নোভা আমার থেকে মাত্র 3 বছরেরই বড়। আপনার সাহস কি করে হয় ওকে আমার মা বানানোর? এতক্ষণে তুরানো এখানে এসে পৌঁছেছে। সে আরভকে নিতে এসেছে। মিসেস জমিলার কথা কানে আসতেই তুরান মুখ টিপে হেসে বিড়বিড় করে বলল। বেচারা বড় বোন হিসেবেই মানতেই হিমশিম খাচ্ছে, আর ইনি মা বানিয়ে দিচ্ছে দাড়ি। এবার না আরব হার্ট অ্যাটাক করে ফেলে। মিসেস জমিলা আর কিছু বলতে নিলে নোভা এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সহসা বলল। আমার কাজ আছে, আমি গেলাম। কথাটি বলেই নোভা দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। যেন সে এখান থেকে পালিয়ে গেল। আরব তার চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, ঠোঁটে এক রহস্যময় হাসি। মিসেস কলি আর আরিয়া নির্বাক হয়ে তাদের এই ছোটখাটো বাকুদ্ধ দেখল। ড্যাশ ড্যাশ। নোভা বর্ষণদের বাড়িতে প্রবেশ করতেই মিসেস জেসমিন তাকে দেখে খুশি হয়ে বললেন। আয় নোভা মা, আমি জানতাম তুই আজ আসবি। ছেলেটা সারাদিন তোর নাম জপছে। ওর মন ভালো ছিল না। নোভা মৃদু হাসল। এরপর মিসেস জেসমিনের সাথে কিছুক্ষণ গল্প করে বর্ষণের জন্য গরম স্যুপ বানিয়ে নিয়ে গেল। বর্ষণের রুমে প্রবেশ করতেই বর্ষণকে তার রুমে বিশ্রামের ভঙ্গিতে শুয়ে থাকতে দেখল। কেমন আছিস? নোভা কৃত্রিম কঠোরতা বজায় রেখে বলল। বর্ষণ হাসল। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখে সেই চিরচেনা দুষ্টুমি এখনো খেলা করছে। মুখ বাঁকিয়ে বলল। বেঁচে যখন আছি, তখন ভালোই আছি। তবে তুই না এলে আরো ভালো থাকতাম। নোভা একটি টুল টেনে বর্ষণের বেডের পাশে বসল। এরপর বর্ষণের হাতে স্যুপের বাটিটা ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ফালতু কথা ছাড়, তোর সাথে আমার জরুরি কথা আছে, বর্ষণ। বর্ষণ হাসি থামিয়ে নোভার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সে নোভার গাম্ভীর্য বুঝতে পেরে নিজেও সিরিয়াস হয়ে বলল। বল। নোভা ধীরে ধীরে বলতে শুরু করল। তোর অ্যাক্সিডেন্টটা, এটা কি সত্যি শুধুই দুর্ঘটনা? নাকি কেউ এর পেছনে ছিল? হঠাৎ করে এমনটা কিভাবে হলো? তোর কি কারো উপর সন্দেহ আছে? বর্ষণ নোভার কথা শুনে হতবাক হয়ে গেল। সে দ্রুত উঠে বসার চেষ্টা করল, কিন্তু নোভার হাতের চাপে আবার শুয়ে পড়ল। বর্ষণ কিছু বলতে নিয়েও থেমে গেল। এরপর হাসিমুখে বলল। এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, ইয়ের। নোভা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। শিউর, আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? বর্ষণ না বোধক মাথা নাড়াল। এরপর একটু গাম্ভীর্যতা এনে বলল। তুই কোনো ক্লু পেলি ওই ভিডিও থেকে? নোভারও মনে পড়ল বিষয়টি। আরভের এই অদ্ভুত ব্যবহার আর বর্ষণের চিন্তায় তো নোভা বলেই গিয়েছিল ব্যাপারটা।
নোভা ঘড়ির ব্যাপারটা বর্ষণকে বলল না। বর্ষণ পুরোপুরি সুস্থ হোক, এরপর না হয় বলবে। যেই ভাবা সেই কাজ। নোভা কথাটা এড়িয়ে বলল, এটা নিয়ে পরে ভাবা যাবে। রিভ কোথায়? ওকে বলিস কয়েকদিনের জন্য অনাথ আশ্রম থেকে ঘুরে আসতে। বাচ্চারা খুশি হবে। অনেকদিন হবে যাওয়া হয় না আমার। এত কিছুর মাঝে সময় হয়ে ওঠে না। আজকেই যেতে বলবি। আর কয়েকদিন থেকে আসতে বলবি। নানা ভাই আমাকেও যেতে বলেছে, কিন্তু আমার এখন কিছু কাজ আছে। ড্যাশ ড্যাশ। নোভা একটি রেস্টুরেন্টে বসে আছে। সে কারো জন্য অপেক্ষা করছে। তখনই একজন ব্যক্তি এখানে এসে পৌঁছায়। নোভা ব্যক্তিটিকে দেখে পায়ের উপর পা তুলে বসে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। এরপর বাঁকা হেসে ব্যক্তিটির দিকে তাকিয়ে বলল, হেই, মিস্টার রাফিদ, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন। বাট সরি টু সে, এখন থেকে আর ভালো থাকবো না। রাফিদ নোভাকে দেখে দুপা পিছিয়ে যায়। সে অবাক হয়ে নোভার দিকে তাকায়। ভয়ে শুকনো ঢোক গিলে। রাফিদকে ভয় পেতে দেখে নোভার মুখের হাসি আরো দৃঢ় হলো। রাফিদ নোভার মুখের হাসি দেখেই আন্দাজ করতে পারল নোভা সবকিছু জেনে গেছে।